সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দ্য 8 শো আপনাদের মনে করিয়ে দিবে স্কুইড গেমের কথা, কারণ স্কুইড গেমের মতোই একটি অসাধারণ গেম শো নিয়ে বানানো এই সিরিজটি, যেখানে আছে 8 জন প্রতিযোগী এবং 8 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আর এই পুরো বিল্ডিংয়ে মাত্র 8টাই রুম। তাহলে চলুন আর কোনো স্পয়লার না দিয়ে এই গেমের রুলস আর সিক্রেটস জানবো মূল কাহিনীর ভেতরে। শুরুতেই আমরা দেখতে পাই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছে জিনসু নামের একটা ছেলে। সে তার জীবনের সব আশা ভরসা হারিয়ে ফেলেছে, তাই এখন সে মৃত্যুর পথটাকেই বেছে নিয়েছে, কারণ তার ঘাড়ে ঝুলে আছে লোনের টাকা আর ঋণ। সেগুলো সে কিছুতেই চুকাতে পারছিল না। এত টাকা সে লোনে ডুবে গিয়েছিল যে সেই টাকা পরিশোধ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তাই এত চিন্তা নিতে না পেরে সে এই মৃত্যুর পথটাকেই বেছে নেয়। তো দেখা যায় যখনই সে ঝাঁপ দিবে তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে যে সে 1 কোটি টাকা জিতেছে। তো এইরকম প্রতিটা মেসেজের সাথে সাথে টাকা আসছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার সাথে। তো তারপরই দেখা যায় তার সামনে একটা গাড়ি আসে আর সে এটাতে করে একটা ঘরে চলে আসে। ততক্ষণ পর্যন্ত জিনসু বুঝতেই পারছিল না যে এসব কি, কেই বা এত টাকা দিচ্ছে আর তার সাথেই বা কি হচ্ছে। যাই হোক, তো সে এই ঘরের মধ্যে এসে দেখে একটা টেবিলের মধ্যে অনেক টাকা রাখা আছে আর তার পাশেই একটা চিঠি, আর তারও পাশে মোট 8টি কার্ড রাখা। জিনসু তখন টেবিল থেকে প্রথমে সেই চিঠিটা তুলে নেয় আর সেটা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, তোমাকে 8 শোতে স্বাগতম। এখানে অংশ নিতে কোনো স্কিল বা কোনো জ্ঞানের প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্র এখানে কিছু সময় কাটানো। এখানে তোমাদেরকে খাবার, থাকার জায়গা সব দেওয়া হবে। যত সময় ধরে তুমি শোতে অবস্থান করবে ঠিক তত সময় ধরেই প্রাইজ মানি অ্যাড হবে, আর নির্দিষ্ট সময় শেষ হলে শো শেষ হয়ে যাবে। তো এখন জিনসুর সামনে তারা 2টা অপশন রাখে যে যদি সে শোতে অংশ নিতে চায় তাহলে সেখান থেকে যে কোনো একটা কার্ড বেছে নিতে, আর যদি সে এই শোতে আসতে না চায় তাহলে সে যেন ওখানে রাখা 20 মিলিয়ন টাকা নিয়ে চলে যায়। তো এখান থেকে জেতার প্রাইজ মানি কিন্তু প্রায় 44.8 বিলিয়ন টাকা। তো তারপর জিনসু বলে, এটা কি বলছে? আমি এখানে শুধুমাত্র সময় কাটাবো, তার বিনিময়ে এত কিছু দিবে? এটা কিভাবে সম্ভব? জিনসু তো আসলে এসব বিশ্বাসই করতে পারছিল না, বরং তার কাছে এই সব কিছুই ভুয়া লাগতে শুরু করে। আর এটাও তো স্বাভাবিক, আপনাকেও যদি কেউ এমন অফার দেয় তাহলে কি আপনি বিশ্বাস করতেন? যাই হোক, এরপর সে ভাবতে থাকে যে তারা তো তাকে মেসেজের মাধ্যমে ইতিমধ্যে 6 মিলিয়নের মতো দিয়েছে আর এখানে আসার জন্য আরো 20 মিলিয়ন দিচ্ছে। কতটা অদ্ভুত ব্যাপার। কিন্তু কারা এমন করবে আর কেনই বা করবে? ফ্রি কেউ কাউকে এত টাকা দেয়? সে আসলে একটু কনফিউজ ছিল যে সে কি করবে, কারণ অলরেডি তার মাথার উপর ঋণের বোঝা। সে কিছু টাকা পেলে সেই ঋণ শোধ করতে পারবে। যাই হোক, এত কিছু চিন্তা করার পর জিনসু শেষমেশ ঠিকই কনভিন্স হয়ে যায় এই শোতে জয়েন করার জন্য। তাই এবার সে সেখান থেকে একটা কার্ড চুজ করতে যায়, কিন্তু দেখা যায় ওখানে কিছু নাম্বার মিসিং। জিনসু বলে, কি ব্যাপার, বাকি নাম্বারগুলো মিসিং কেন? তো তারপর সে আবারও ভাবে, থাক, এই খেলা না খেলে সে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সে ওখান থেকে 3 নম্বর কার্ডটি নেয় আর সেখান থেকে ভেতরে চলে যায়। আর দেখা যায় কার্ড নেওয়ার পর সেই জায়গাতে আর কোনো নাম্বারই থাকে না, অর্থাৎ তার আগে আরো কয়েকজন ইতিমধ্যেই চলে এসেছে। তো তারপর ভেতরে যেতেই জিনসু একটা সিঁড়ি দেখে যেখানে 8টা ফ্লোর আছে। তো তারপর জিনসু তার কার্ড অনুযায়ী 3 নাম্বার ফ্লোরে যায় আর সেখানে সে ভেতরে গিয়ে দেখে, বাহ, এখানে তো থাকার জন্য সব কিছু আছে। তো এরপর তাকে কাপড় দেওয়া হয়। যখনই সে সেখান থেকে কাপড় পরে আর কয়েক মিনিট থাকতে শুরু করে তখনই তার টাকা বাড়তে থাকে। তো এইভাবে টাকা বাড়তে দেখে তো তার খুশির কোনো ঠিকানাই থাকে না, কারণ সে প্রতি মিনিটের বিনিময়ে 30,000 পাচ্ছিল। আচ্ছা, আপনাদেরকে যদি এত সহজে টাকা দেওয়া হতো আপনারা কি কখনো সেই টাকাটা নিতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, তো তারপর দেখা যায় জিনসু হিসাব করে যে এইভাবে টাকা আসতে থাকলে তার একদিনে কত আসবে। তো তারপর সে দেখে প্রায় 40 মিলিয়ন। এইটা দেখে তো সে বেশ খুশি হয়ে যায়
আর বলতে থাকে, বাহ, আমি তো একদিনে যা ইনকাম করেছি তা আমার বন্ধুরা সারা বছরে করে। তো এরপর জিনসু নিজেই নিজেকে বলে, জিনসু, তুমি এখানে থাকার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো এটা তোমার জীবনের একটা বেস্ট সিদ্ধান্ত, কিন্তু আমি কি মাত্র একদিন হলো আছি? তো এখন জিনসু মাত্র একদিন ছিল এখানে, তাতেই তার মনে হচ্ছিল সে বোধহয় অনেক দিন ধরে আছে এখানে। আর হ্যাঁ, এই শোতে তাদেরকে কম করে হলেও 100 দিন থাকতে হবে। তারপরও জিনসু বলে, যাই হোক, আমি যদি এখানে 2 সপ্তাহ থাকি তাহলে আমার সব লোনের টাকা পরিশোধ করতে পারবো। তো কিছুক্ষণ পরই জিনসুর বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু তখনই তার মনে পড়ে রুমের ভেতর তো তাকে থাকতে হবে মাঝরাত থেকে সকাল 8টা পর্যন্ত, আর যদি সে এই রুল ভেঙে ফেলে তাহলে তার প্রাইজ মানি থেকে হাফ টাকা কাটা হবে। তো জিনসু এরপর কল করে বলে সে কি 1 সেকেন্ডের জন্য বাইরে যেতে পারবে, তার একটু বাথরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তরই আসে না। এরপর জিনসু আবারও কল করে, কারণ তার অনেক ঠান্ডা লাগছিল, তাই ব্ল্যাঙ্কেট আর হাতের মোজা কিনবে। তবে দেখা যায় এগুলোর দাম এখানে নর্মাল দামের থেকে 100 গুণ বেশি, আর এটাও আর একটা রুল যা ব্রেক করা যাবে না। তো জিনসু যাই কিনবে তা অনেক অনেক গুণ বেশি দামে এখানে কিনতে হবে। তো জিনসু তখন তার হাতে রাখা রুলসের সেই বুকটা আবারও পড়ে আর এই বিষয়ে ভালো করে জানতে পারে। আর এইসব দেখে তো তার মাথায় ঘুরে যায়, কারণ সে যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আর হাত মোজা কিনতে চাইছে তার দাম আসে 1.1 মিলিয়ন। এত টাকা যদি এখনই চলে যায় তাহলে তো সে যা ইনকাম করেছে ধীরে ধীরে তার আর কিছুই থাকবে না। তো এরপর সে অনেক ভাবনা চিন্তা করে আর কিছু খবরের কাগজ নিয়ে আজকের মতো সেখানেই শুয়ে পড়ে। তো পরের দিন সকালে উঠে সে দেখে নিচে বাকি ফ্লোরের সবাই এসেছে, অর্থাৎ ফ্লোর 1 থেকে শুরু করে ফ্লোর 8 পর্যন্ত সবাই। তো এই যে এখানে নাম্বার দিয়ে এক একজনের রুম ভাগ করে দেয়া হয়েছে, তার মধ্যে একটা বড় কারণ আছে, অর্থাৎ এখানে সবচেয়ে উপরে যার রুম সে সবচেয়ে বেশি টাকা পাবে প্রতি মিনিটে, তারপর তার থেকে নিচে যে সে আর একটু কম পাবে। এরকম করে একে একে টাকার পরিমাণ কমতে থাকবে, আর সবচেয়ে কম পাবে যে ফ্লোর নাম্বার 1-এ আছে। তবে তারা কিন্তু কেউই নিজে জেনে বুঝে এই ফ্লোর চুজ করেনি। তারা যখন ফ্লোর চুজ করে তাদেরকে বলা হয়নি যে যত উপরে থাকবে সে তত সুযোগ সুবিধা পাবে। তো যাই হোক, এখানে তারা কথা বলছিল তাদের বাথরুম নিয়ে, কারণ এই বিষয়টি তাদেরকে বেশ বিরক্ত করছিল, কারণ এখানে বাথরুমের কোনো সুবিধা নেই। তো তারপর তারা সবাই মিলে ভাবে যদি তারা রুমের বাইরে কিছু কিনে তাহলে কি দাম কমে যাবে, কারণ রুমের ভেতরে তো যে কোনো কিছু নর্মাল দাম থেকে 100 গুণ বেশি। তো তারা এটা পরীক্ষা করতে কিছু অর্ডার করে, আর দেখা যায় বাইরে কিনলে তাদের থেকে টাকার বিনিময়ে সময় কাটা হয়, যা কিছুটা হলেও টাকার থেকে কম আছে। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখানে তারা গ্রুপ অর্ডার করবে। তো অনেক ভেবে চিনতে তারা কিছু প্লাস্টিকের বালতি, টিস্যু আর সিগারেট অর্ডার করে। তো বালতি টিস্যু হচ্ছে তাদের বাথরুমের কাজ সারার জন্য, আর সিগারেট তো বুঝতেই পারছেন কেন। তো যাই হোক, এরপর 30 মিনিট তারা তাদের যা যা দরকারি কাজ ছিল সেগুলো করে নেয়। তারপর তারা তাদের খাবারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউই খাবার পায়নি। তখনই ফ্লোর 8 নাম্বারের প্রতিযোগী বলে, আমি তো খাবার খেয়ে নিয়েছি। তারা তো সবাই এটা শুনে শকড, তাই তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে খাবার খেলে? আমরা কেউই তো এখনো খাবার পাইনি। তখন ফ্লোর 8 বলে, আমি তো কিনেছি, তারা আমাকে 12টা মিল কিট দিয়েছে আর 12টা পানির বোতল। তো তারাই কথা শুনে ভাবে হয়তোবা এখানে তাদের সবার জন্য খাবার দিয়েছে, যা ফ্লোর 8-এর কাছে চলে গিয়েছে। তাই জিনসু এসে বলে, কি এতগুলো খাবার? তাহলে তো সেখানে আমাদেরও ভাগ আছে, তারা তো সেগুলো আমাদেরকেও দিয়েছে, তুমি একা কেন খেয়েছো? আমাদের খাবার কোথায়? ফ্লোর 8 তখন বলে, মানে আমাকে দিয়েছে, আমি সবগুলো থেকেই একটু একটু খেয়ে রেখে দিয়েছি, এত খাবার কে খাবে? জিনসু বলে, আরে এখানে তোমাকে একসাথে দিয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য, তুমি বুঝতে পারছো না? না হলে তোমাকে কেন একসাথে এতগুলো খাবার দিবে? কেউ কি এত খাবার একসাথে খেতে পারে? তখন ফ্লোর 8 বলে, আমাকে তারা বলেছে
খাবার রুমের বাইরে না নিতে। তো আমি কি করে শেয়ার করব? আসলে এখানে কিন্তু এই 8 জন প্রতিযোগী এখনো জানে না যে সবচেয়ে উপরের ফ্লোরে থাকবে সে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে আর অনেক আলিশান জীবনযাপন করবে। তো তারপর তারা এই বিষয়ে কথা বলার পর ফ্লোর 8-এর রুমে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সবাই একে একে ফ্লোর 8-এ ওঠে আর তারা তো তার রুম দেখে একদমই শকড, কারণ এটা ছিল বিশাল বড় একটা রুম আর ফ্লোর 8 তার প্রয়োজনীয় সব জিনিস কিনেও নিয়েছে। তো তারপর তারা সবাই ফ্লোর 8-এর প্রাইজ মানির দিকে তাকায় আর এটা দেখে তো তারা আরো বড় ঝটকা খায়, কারণ সেখানে ছিল অনেক টাকা। তো তারপর তারা হিসেব করে দেখে ফ্লোর 8 প্রতিদিন প্রায় 500 মিলিয়ন করে পায় আর তাদের মধ্যেও এক একজনের টাকার পরিমাণ এক এক রকম আসছে। এরপরই তারা সবাই বুঝতে পারে এখানে ফ্লোর অনুযায়ী টাকা কম বেশি দেওয়া হচ্ছে এবং সেই সাথে সুযোগ সুবিধাও। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফ্লোর 8-এর শুরুটা দেখি। যখন সে প্রথম তার রুম চুজ করে তো দেখা যায় সে র্যান্ডমলি একটা কার্ড নিয়ে উপরে চলে আসে। তো 8 তলাতে ওঠার পর সে বেশ ক্লান্ত হয়ে যায় আর ভাবে ধুর, এত উপরতলার রুম না নিয়ে ফ্লোর 1 নিলেই ভালো হতো, কারণ সে কিন্তু তখনও জানতো না যে সে কত ভালো একটা রুম পেয়েছে। তো এরপর ফ্লোর 8 তার রুমের সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়, যেমন ঘুমানোর জন্য বেড, ব্ল্যাঙ্কেট, কমোড, বাথটাব আর আনলিমিটেড খাবার এবং পানি তো আছেই। তো সে এত কিছু অনেক দামে কিনতে পারছে, কারণ তার প্রতি মিনিটেই আসছে 3,40,000-এর মতো। তাই সে তার ইচ্ছা মতো যা খুশি তাই খরচ করতে পারবে। তারপর এখানে বাকি ফ্লোরের লোকেরা মিলে তাদের প্রাইজ মানি হিসাব করে আর দেখে আসলেই তো এখানে একটা বিশাল বড় পার্থক্য আছে। তারা সবাই আলাদা আলাদা প্রাইজ মানি পাচ্ছে, কারো সাথে কারো মিল নেই। তখনই তাদের মধ্যে একজন বলে, তো এটা তো খুবই অন্যায়, আমাদের প্রতি তো অন্যায় হচ্ছে, তাই না? এরপর তারা সবাই বলে ঠিক আছে চলো এইসব রেখে এখন সবার রুম দেখে আসি যে কে কেমন রুম পেয়েছে। তো এখানে আরো একটা হিসেব দেওয়া হয় খুব সুন্দর করে, যে কোন ফ্লোর কত করে প্রতি মিনিটে পাচ্ছে আর কত করে প্রতিদিন পাচ্ছে। তাদের মধ্যে প্রথমেই আসে ফ্লোর 8। তো ফ্লোর 8 পায় প্রতি মিনিটে 3,40,000 করে এবং প্রতিদিন পায় 489.6 মিলিয়ন। ফ্লোর 7 পায় প্রতি মিনিটে 2,10,000 এবং প্রতিদিন পায় 302.4 মিলিয়ন। ফ্লোর 6 প্রতি মিনিটে পায় 1,30,000 এবং প্রতিদিনে পায় 187.2 মিলিয়ন। এরপর ফ্লোর 5, সে প্রতি মিনিটে পায় 80,000 এবং প্রতিদিনে পায় 115.2 মিলিয়ন। ফ্লোর 4 প্রতি মিনিটে পায় 5,000 এবং প্রতিদিনে 72 মিলিয়ন। এরপরে ফ্লোর 3, সে প্রতি মিনিটে 30,000 এবং প্রতিদিনে পায় 43.2 মিলিয়ন। ফ্লোর 2 প্রতি মিনিটে 20,000 এবং প্রতিদিন 28.8 মিলিয়ন। সবশেষে ফ্লোর 1, সে প্রতি মিনিটে পায় মাত্র 10,000 এবং প্রতিদিনে 14.4 মিলিয়ন। এদের সবার থেকে সবচেয়ে কম এই ফ্লোর 1ই পায়। তো তারা সবাই আবার নিচে নেমে আসে আর আফসোস করতে থাকে যে কেন তারা ফ্লোর 8 চুজ করলো না। তখনই ফ্লোর 4 বলে, আমরা তো আর জানতাম না, সেই জন্যই তো আমরা সবাই র্যান্ডমলি একটা করে কার্ড নিয়েছি। তখনই সেখানে ফ্লোর 1 বলে, তোমাদের তো তাও ভালো, আমার তো আরোই খারাপ। অবশ্য আমার কাছে অনেক অপশন ছিল, কিন্তু আমি আমার পায়ের জন্য বেশি উপরের কার্ড নিতেই পারিনি। তখনই দেখা যায় তাদের এইসব কথাবার্তায় হাসতে থাকে ফ্লোর 8, কারণ তার তো কিছুরই অভাব নেই এখন, সবচেয়ে বড় লোক হচ্ছে সেই। তো এরপর তারা বাকিরা মিলে খাবার কিভাবে ভাগ করে খাবে সেই রকমই একটা প্ল্যান করে আর তারা সেই অনুযায়ী খাবার খেয়েও নেয়। অন্যদিকে ফ্লোর 8 করে বসে অন্য একটা কাজ। সে বাইরে থেকে সময়ের বিনিময়ে অনেকগুলো কাপড় কিনে নেয়। তারা সবাই তো খুব রেগে যায়, কারণ সে যেই কাজ নিজের রুমে বসেই করতে পারে সেটা সে বাইরে কেন করবে। সময় দিয়ে তো তারা কেনাকাটা করে খাবার, কারণ তারা এত দাম দিয়ে নিজের ঘরের মধ্যে কিছুই করতে পারবে না। তবে ফ্লোর 8-এর তো এসব কোনো কিছুরই পাত্তা নেই। সে বলতে থাকে, আচ্ছা দেখো তো আমার ড্রেস কেমন লাগছে। তখন তারা সবাই বলে, তুমি এইসব কেন করছো? এগুলো তো তুমি তোমার রুমে বসেও কিনতে পারতে, খামোখা সময় কেন খরচ করলে? ফ্লোর 8 তখন বলে, হ্যাঁ পারতাম,
কিন্তু আমি সেগুলোকে ঘরের বাইরে পরতে পারবো না। রুলসে এটাই আছে, সেজন্যই আমি কিছু কাপড় ঘরের বাইরে থেকে কিনে রাখছি। তার এসব কথা শুনে ফ্লোর 2 রেগে যায় আর এসে বলে, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার কি মৃত্যুর খুব শখ? তখন ফ্লোর 8 বলে, কেন? এ কথা কেন বলছো? আমি সময় শেষ করেছি তাই? তো তাহলে আমি তোমাদেরকে একটা মজার কথা বলছি, শোনো। আমরা চাইলেই এগুলোকে বাড়াতে পারি। এই কথা শুনেই তো সেখানে সবাই খুব অবাক হয়। ফ্লোর 7 তখন বলে, তো কিভাবে আমরা সেটা করব? ফ্লোর 8 বলে, কি তার মানে তোমরা কেউই সত্যি সত্যি এই ব্যাপারে জানো না? আচ্ছা আমি বলছি, আসলে এটা হচ্ছে সিঁড়ি। ফ্লোর 7 বলে, সিঁড়ি মানে কি বলতে চাচ্ছ? ফ্লোর 8 বলে, হ্যাঁ, আমরা যখন এই সিঁড়িগুলো দিয়ে চলাফেরা করব তখনই সময় বেড়ে যাবে। ফ্লোর 7 বলে, তুমি যে এই কথাগুলো বলছো তার প্রমাণ কি? ফ্লোর 8 তখন ফ্লোর 2কে বলে, যদি সে তার কাছে ক্ষমা চায় তাহলেই সে এই কথাটা বলবে, না হলে কাউকে কিছুই বলবে না, কারণ ফ্লোর 2 তার সাথে ভালো আচরণ করেনি। তো তারপর তাদের হাতে সময় কমে আসায় তারা ফ্লোর 8-এর কথা মতো সিঁড়ি বেয়ে উপর নিচ করতে থাকে। আর ঠিকই দেখা যায় তার কথা সত্যি হয়। সময় আবারও 24 ঘন্টা হয়ে যায় আর নতুন করে শুরু হয়। ফ্লোর 8 তখন বলে, কি আমি বলেছিলাম তো যে এই রকমই হবে? দেখলে তো আমার কথাই সত্যি হলো। তোমরা তো কেউই আমাকে বিশ্বাস করছিলে না। অন্যদিকে আমরা ফ্লোর 3 দেখতে পাই, যেখানে জিনসু তার মনকে মানানোর চেষ্টা করছিল নিজের প্রয়োজনে একটা কমোড কেনার জন্য। তাই সে তার মনকে বলে, আরে আমি দিনে 40 মিলিয়ন ইনকাম করছি, তাহলে একটা কিছু কেন আমি কিনবো না? এটা তো আমি চাইলেই কিনতে পারি। তাই সে খুবই ভাব নিয়ে কল করে আর একটা কোমোড অর্ডারও করে দেয়। তবে কিছুক্ষণ পরই আবার বলে, আচ্ছা আমি কি কোনোভাবে আমার টাকাটা রিফান্ড পেতে পারি? মানে সে আসলে কিছুতেই কনভিন্স হতে পারছিল না এত দামি কিছু কেনার জন্য, কিন্তু কিছু তো করানো নেই। অর্ডার অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, তাই তাকে এখন কোমোড নিতেই হবে। তো এরপর তারা একটা টিম বানিয়ে নেয়, যেই টিম কাজ করবে সেই টিম ফ্লোর 8-এর মতো করে ঠিক মতোই খাবার খাবে আর ঘুমাবে এবং রেস্টও নিবে ভালো করে। তো সেই মতোই তাদের দিন যেতে থাকে। তবে একদিন দেখা যায় ফ্লোর 7 এসে হুট করেই ফ্লোর 1-এর হাত মুচড়ে দেয় আর তাকে বলে, কি এমন করো তুমি? হ্যাঁ, যা কিছু করার সব তো আমরাই করছি, তুমি শুধু আমাদের সময় নষ্ট করছো, তাই চুপচাপ এক সাইডেই পড়ে থাকো। তখন সেখানে অবশ্য বাকিরাও ছিল, তাদের সামনেই এরকম আচরণ করে সে। তো তারপর তারা তাদের কাজে আবারও লেগে পড়ে, মানে সিঁড়ি দিয়ে উঠানামা করা। তো সেখানে ফ্লোর 3 একটু বেশি কাজ করে, তাই সে বেশ ক্লান্ত হয়ে পড়ে। এরপর যখন তারা খেতে যাবে তখন ফ্লোর 4 এসে ফ্লোর 1কে বলে, সে কেন আজ খেতে যাবে? কারণ সে তো তেমন কোনো কাজই করেনি, তার চেয়ে বেশি কাজ ফ্লোর 3 করেছে, তাই খেতে তো তার যাওয়া উচিত। এরপর সে বলে, আমি বলছি না যে তোমার খাওয়া উচিত না, আমি শুধু বলছি এটা ঠিক না। তো তারপর ফ্লোর 1 বলে, ফ্লোর 3 তোমারই আসলে খাওয়া উচিত, কারণ আমি তো কোনো কাজ করিনি, আমার থেকে বেশি তোমার এনার্জি দরকার, তাই তুমিই খেয়ে নাও। তখনই সেখানে ফ্লোর 2 আসে আর বলতে থাকে, বোকার মতো কথা বলছো কেন? তোমার কি মনে হয় আমরা কাজ করেছি খাবার খাওয়ার জন্য? ফ্লোর 3 বলে, হ্যাঁ একদম ঠিক। ফ্লোর 1 তুমি এত কিছু ভেবো না, যাও ভেতরে যাও আর খেয়ে আসো। তো তারপর তাকে নিয়ে ভেতরে আর একজন চলে যায়। আর তখন ফ্লোর 2 ফ্লোর 3কে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তারপর তারা দুজনও সেখান থেকে চলে যায় না খেয়ে। অন্যদিকে ফ্লোর 3 ঘুম থেকে উঠে শব্দ শুনে, তাই সে ভাবে যে খাবার এসেছে, কিন্তু দেখা যায় সেখানে অনেকগুলো প্যাকেট। এগুলো দেখে সে বলে, আরে এত কিছু কি? তখনই সেখানে আসে ফ্লোর 2 আর বলে, আরে ফ্লোর 3 দরজা খোলো তুমি। তো দরজা খোলার পর ফ্লোর 2 বলে, কিছু পড়ার শব্দ হয়েছে তাই না? ফ্লোর 3 বলে, হ্যাঁ আমি তো ভেবেছিলাম খাবার এসেছে, এখন দেখি বাথরুমের ব্যাগ। তখনই ফ্লোর 2 বলে, আসলে এই সব কাজ করার জন্য ফ্লোর 1 সবাইকে বলেছে। সে বলেছে যেহেতু তার পায়ের কারণে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারছে না সে, তাই সে সবার নষ্ট করা ব্যাগগুলোকে নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবে, তাতে করে তাদেরকে সে একটু হেল্প করতে পারবে তার সাধ্য মতো। তো তার এই কথায় সবাই রাজি হয় আর একে একে বাথরুম করা ব্যাগ দিতে থাকে তার দিকে।
তো এখন সেটা এসেছে ফ্লোর 3-এর কাছে তার বাথরুমের ব্যাগ নিতে। তো তারপর ফ্লোর 3 তার ব্যাগও সেখানে রেখে দেয়। আর এইভাবে একটা কাজ ফ্লোর 1ও করতে শুরু করে, কারণ তার আসলেই খারাপ লাগছিল যে তারা সবাই কাজ করছে অথচ সে করতে পারছে না। তবে এখন সে তাদের মতো কাজ করতে শুরু করেছে। তো এরপরে দেখা যায় ফ্লোর 1 একটু কাজ করতে যায় সিঁড়িতে, কিন্তু সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। আর এটা দেখে ফ্লোর 2 বলে, আচ্ছা তোমার আর করতে হবে না, তুমি এখন একটু রেস্ট নাও প্লিজ। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফ্লোর 3 এবং ফ্লোর 7কে দেখি। তারা তাদের কাজ নিয়েই কথা বলছিল। এদের মনে হচ্ছিল তাদের কাজ যথেষ্ট হচ্ছে না। তো তারপর সেখানে আবারও কাজ শুরু করে তারা। কিন্তু ফ্লোর 8 বলে, আমি আর এই কাজ করতে পারবো না, আমি যাচ্ছি। ফ্লোর 2 বলে, মানে এখানে কি কোনো মজা হচ্ছে? করতে পারবে না মানে কি? এখানে তো সবার কাজ করতে হবে। ফ্লোর 8 বলে, এখানে আর কোনো মজা নেই, আমার এখন বিরক্ত লাগছে, তাই আমি এই কাজ করব না, তোমরা তোমাদের কাজ করে যাও। তো এই কথা ফ্লোর 8 বলতে পারছে কারণ তার কাছে তো কোনো কিছুরই অভাব নেই, তাই সে চাইলেই এইসব না করে আরামে বসে বসে খেতে পারবে, তাও নিজের রুমে। তো তারপর এখানে কিছুক্ষণ তর্ক হয় তাদের মধ্যে। এরপর সে তার রুমে চলে যায়। তখন বাকিরা তাদের কাজ করতে থাকে, কারণ তাদের তো আর ফ্লোর 8-এর মতো বসে থাকলে চলবে না, তাদের কাছে তো আর ফ্লোর 8-এর মতো এত টাকা নেই। তাই তারা বাধ্য হয়েই কাজ করতে থাকে। তারা সিঁড়ি বেয়ে উঠানামা করতে করতে একদম মাঝরাত পর্যন্ত করে। পরে তারা সবাই রুমে চলে যায়, কারণ মাঝরাতে তাদেরকে রুমে থাকতে হবে, এটা রুলস। তো পরের দিন সকালে উঠে সবাইকে ডেকে আনে একজন আর বলে, সময় তো কমে যাচ্ছে, তাই তাড়াতাড়ি আমাদের কাজ শুরু করতে হবে। তো এরপরে তারা সবাই বেরিয়ে কাজে লেগে যায়। কিন্তু সেখানে তখন ফ্লোর 4 পড়ে যায় তার একটা রোগের জন্য। আর এটা দেখেই তারা সবাই তখন তাদের কাজ থামিয়ে দেয় আর দ্রুত ফ্লোর 4-এর চিকিৎসার ব্যবস্থা করতেই বিজি হয়ে পড়ে। তখনই তাদেরকে ফ্লোর 6 এসে বলে, আমরা যদি এখন তাকে নিয়ে বিজি হয়ে যাই তাহলে কিন্তু আমাদের গেম শেষ, আর সে তো আর মারা যাবে না তাই না, তাহলে আমরা এই রিস্ক কেন নিব খেলা নিয়ে? ফ্লোর 2 তখন বলে, তুমি তো দেখছি মানুষই না, একটা মানুষ এমন অসুস্থ আর তুমি এই মুহূর্তে এমন কথা বলো কি করে? তো এইসব নিয়ে দেখা যায় তারা প্রায় লড়াই শুরু করে দেয়। তখন দেখা যায় সেখানে ফ্লোর 8 হাসতে থাকে আর বলে, উপরে তাকিয়ে দেখো, অনেক সময় চলে এসেছে। তারাও সবাই উপরে তাকিয়ে দেখে, সত্যি সত্যিই তো সেখানে তো অনেক সময়, কিন্তু হঠাৎ করেই এত সময় কি করে আসলো? এটা ভেবেই তো তারা সবাই শকড। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফ্লোর 7কে দেখি। সে যখন প্রথমেই শোতে এসে তার কার্ড চুজ করে তখনকার দৃশ্য। তো ফ্লোর 7 1 মিনিটে প্রতিটা কার্ড দেখে আর পরে তার ইচ্ছা মতো একটা কার্ড অর্থাৎ কার্ড 7 তুলে নেয় আর ভেতরে চলে আসে। সে তার রুমে এসে যখন কিছু অর্ডার করে তখন সে বুঝতে পারে এখানে সবকিছুর দাম 100 গুণ বেশি। তো এইভাবেই এখানে শুরু হয় ফ্লোর 7-এর জার্নি। তো দৃশ্য আসে বর্তমানে আর আমরা দেখি তারা বুঝতে পারে তাদের এই সিঁড়ি বেয়ে ওঠানামা দেখতে দেখতে শো যারা দেখছে তারা একেবারেই ক্লান্ত হয়ে গেছে, তাই তারা একসাথে এদেরকে এত সময় দিয়েছে। এখন তাদেরকে কিছু না কিছু এন্টারটেইন করার মতো কাজ করতে হবে। তো রাতে ঘুমানোর সময় ফ্লোর 3 ঠিক মতো ঘুমাতেই পারছিল না। সে ভাবছিল হয়তো তারা আমাদেরকে দেখে খুব মজা নিয়েছে, তারা ভেবেছে আমরা কতটা টাকার লোভী, কিভাবে আমরা মুরগির মতো দৌড়ে দৌড়ে উঠানামা করছি। কিন্তু এখানে মজা করার মতো তারা কি দেখছে? তারা শুধুমাত্র মজা নিতেই এখানে আছে। ঠিক আছে, আমিও কাল দেখছি কি করা যায়। আসলে একসাথে এত টাইম তো কখনোই দেওয়ার কথা না। তারা একই কাজ করতে করতে অডিয়েন্স এতটাই বোর হয়ে গিয়েছিল যে একবারে বেশি টাইম দিয়ে দিয়েছে যাতে তারা ওই সিঁড়ি দিয়ে উঠানামার কাজ আর না করে। আর এই ব্যাপারটাই ফ্লোর 3 খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। তাই পরের দিন সকালে উঠে ফ্লোর 3 বলে, হাই, আমি ফ্লোর 3 থেকে বলছি। আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাদের শো দেখে বোর হয়ে গেছেন, কারণ আমরা শুধু সিঁড়ি বেয়েই উঠানামা করছি। তাই আমি আজ আপনাদের জন্য নতুন কিছু করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে খাবার খাওয়ার দৃশ্য। আর এখন থেকে আপনারা নতুন নতুন জিনিস দেখতে পাবেন, তাহলে আপনারা আর বোরও হবেন না। তো এখন ফ্লোর 3 ভেবেছে সে খাবার খাবে, আর তা দেখে অডিয়েন্স খুব আনন্দ পাবে। তারপর সে টয়লেটের উপর উঠে ক্যামেরার সামনে মুখ নিয়ে খাবার খেতে শুরু করে।
তখনই দেখা যায় সেখানে নক করে ফ্লোর 7। এরপর দরজা খুলে দিলে ফ্লোর 7 তাকে ইনভাইট করে সিগারেট খেতে। তো তারা এরপর দুজনে মিলে সিগারেট খেতে আসে। আর তখনই ফ্লোর 7 বলে, তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। ফ্লোর 3 বলে, মানে কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্লোর 7 তখন বলে, তুমি সিঁড়ি বেয়েছো ফ্লোর 1-এর থেকেও আগে, কিন্তু তাও তুমি তোমার নিজের সম্পর্কে ভাবনি। ফ্লোর 3 বলে, আসলে এটা তো সবাই করত, আর সে তো কাজ করছে, সবার ব্যাগ নিয়ে যাচ্ছে, সে সিঁড়ি বেয়ে উঠতে পারে না দেখে আমি করে দিয়েছি, তাতে কি সমস্যা? তবে তোমাকে একটা কথা বলি, আমি আজ প্রথমবারের মতো তোমাকে হাসতে দেখছি। ফ্লোর 7 এর পর ফ্লোর 3-এর সাথে কথা বলে যে কি করে তারা তাদের গেমের মধ্যে পরিবর্তন আনতে পারে, যাতে করে অডিয়েন্স তাদেরকে নিয়ে বোর না হয়। তো এরপর তারা সবাই বসে পড়ে একটা টপিক বের করতে, যার উপর তারা গেমটা চালিয়ে যাবে। তো সেখানে এক একজন এক একটা আইডিয়া দিচ্ছিল, কিন্তু কেউ একসাথে একটা আইডিয়া নিয়ে একমত হতে পারছিল না। তারপর তারা সিদ্ধান্ত নেয় ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশ নেবে, মানে এখানে একজন একজন করে এসে তাদের নিজেদের ট্যালেন্ট শো করবে। তো যেই কথা সেই কাজ, প্রথমেই সেখানে আসে ফ্লোর 7। সে এসে নাকের মাধ্যমে একটা ইউনিক বাঁশি বাজায়। তো এই সুর শুনে প্রথমে ফানি লাগলেও পরে খুবই সুন্দর লাগে, আর তার এই পারফরমেন্স ছিল একদম প্রশংসা করার মতোই। তো এই বাঁশি বাজানোর জন্য তাদের সময়ও অটো বাড়তে থাকে, আর তারা তারপর একে একে স্টেজে উঠে নিজেদের পারফরমেন্স নিয়ে কেউ কেউ নাচে, আবার কেউ কেউ জোকার সেজে মজা করে, তারপর আবার অনেকে গানও গায়। তো এইভাবেই তারা তাদের সময়ও খুব সহজেই বাড়িয়ে নিতে পারছিল, অর্থাৎ অডিয়েন্স এখন খুশি হয়ে তাদের কাজ করার সাথে সাথেই সময় বাড়িয়ে দিচ্ছিল। অথচ সিঁড়ি বেয়ে কাজ করতে করতে তাদের যেমন অনেক কষ্ট হচ্ছিল, তেমনি তাদের সময়ও খুব ধীরে ধীরে বাড়ছিল। তাই এখন তারা এভাবেই অডিয়েন্সদেরকে এন্টারটেইন করবে, যাতে তারা বোর না হয়ে যায়। তো তাদের সময় এত দ্রুত বাড়ার কারণে তারা সবাই এখন খুশি হয়ে যায়। তো পরের দিন তারা আবারও বসে। তখন সেখানে ফ্লোর 1 তাদেরকে বলে, আচ্ছা আমি ময়লার ব্যাগগুলোর কি করব বলো তো? আমার ঘরে তো এখন বাজে গন্ধ বের হচ্ছে, আর এগুলো কোথাও ফেলে আসারও উপায় নেই। তখন সবাই বলে, আসলেই তো, এখন তাহলে আগের মতোই আমাদের নিজেদের ঘরে সেগুলো রাখতে হবে, তোমার কাছে আর দেওয়া যাবে না। তারপর তারা সবাই মিলে একটা আইডিয়া বের করে যে ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, কার কাছে সবার বাথরুমের ব্যাগ রাখা হবে। তো সেখানে সবাই রাজিও হয় এই ভোট দিতে। তো রাতের বেলা ফ্লোর 4 আসে ফ্লোর 3-এর সাথে কথা বলতে, এবং তার সাথে ফ্লোর 7ও আসে। সেখানে ফ্লোর 4 বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ভোট দিব ফ্লোর 8-কে, কারণ সে এত বড় ঘরে থাকে, তারপর তার অনেক টাকাও ইনকাম করা হচ্ছে, প্রতিদিন সে আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি ইনকাম করছে, তাই তার উচিত কিছু দায়িত্ব নেওয়া। আর আমার মনে হয় আমাদের সবার উচিত তাকেই ভোট দিয়ে এই কাজের জন্য নির্বাচন করা। তো এই কথা শুনে ফ্লোর 7 এবং ফ্লোর 3 বলে, কি বলছো? এটাতে হয়তো রাজি হবে না ফ্লোর 1, কারণ তার মন খুব নরম, আর সে কখনো কাউকে কষ্ট দিতে পারবে না জেনে বুঝে। ফ্লোর 4 বলে, কিন্তু আমাদেরকে ভালো করে আগে গেম নিয়ে ভাবতে হবে। ফ্লোর 8 কিন্তু চাইলেই সবটা সুন্দর করেই করতে পারবে, কিন্তু আমাদের রুম ছোট, আমরা চাইলেই পারবো না। আর ফ্লোর 1-কে আমি বুঝিয়ে দিব, আশা করছি সে বুঝতে পারবে আমার কথা। আমি এখানে কাউকেই ফাঁসানোর জন্য আসিনি, আমি শুধু যা ন্যায় আর যোগ্য তাই বলছি। তারপর তারা দুইজনও বলে, আচ্ছা তাহলে তুমি আগে দেখো ফ্লোর 1-কে কনভিন্স করতে পারো কিনা। তো তারপরে চলে আসে ভোটের দিন। তারা সবাই একে একে ভোট দেয়, আর সেখানে ফ্লোর 8 এবং ফ্লোর 3-এর ভোট সমান হয়। এখন আর একজনের বাকি, যদি সে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে ভোট দেয় তাহলে সেই জিতে যাবে। অন্যদিকে দেখা যায় রাতে ফ্লোর 6 এসে ফ্লোর 2-কে হুমকি দেয় আর বলে সে যেন ফ্লোর 3-কেই ভোট দেয়, কিন্তু না, ফ্লোর 2 তো ভোটই দেয় না, মানে সে শুধু সাদা কাগজই জমা দেয়, সেখানে কোনো নাম্বারই লেখে না। আর সবশেষে যেই ভোটটা থাকে সেটা খুলে দেখা যায় ভোট দেওয়া হয়েছে ফ্লোর 8-এর পক্ষে, এবং এখানে বাথরুম কালেক্ট করার ভোটে জিতে যায় ফ্লোর 8। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই বোকা মেয়ে উল্টো খুশি হয় যে সে ভোটে জিতেছে। কোথায় তারা সবাই ভয়ে ছিল যে একটা ঝামেলা বাঁধবে, কিন্তু না, এখানে তো হয়ে যায় উল্টো কাহিনী।
হয়নি। ফ্লোর 8 তো অনেক বেশি খুশি। তো এই ভোটাভুটিকেও অডিয়েন্স একটা কন্টেন্ট হিসেবেই ধরে আর আবারও তাদের সময়কে বাড়িয়ে দেয়। তো তারা এবার খুব খুশি হয়। তারা তো ভাবেও নি যে ভোটাভুটির মাধ্যমেও তারা তাদের সময়কে এগিয়ে নিতে পারবে। তো তারা এরপর বলে, এটা তো অবাক করা বিষয়। ফ্লোর 8কে দেখে একটুও মন খারাপ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এই ভোটে জিততে পেরে সে খুব খুশি। এটা তো খুবই অদ্ভুত ব্যাপার, কেউ বাথরুম কালেক্ট করার ভোটে জিতে এত খুশি হয়, আগে তো জানতাম না। অন্যদিকে ফ্লোর 3 ফ্লোর 7কে জিজ্ঞেস করে যে তাকে 3 নাম্বার ভোটটা কে দিয়েছিল। মানে একটা দিয়েছে তো ফ্লোর 6 আর একটা হয়তো ফ্লোর 8, তাহলে 3 নাম্বার ভোটটা কে দিল? কারণ সে সব মিলিয়ে পেয়েছে 3টা ভোট। তো দেখা যায় এখানে ফ্লোর 3কে ধোকাটা দিয়ে দিয়েছে ফ্লোর 7ই। তো ফ্লোর 7 বলে, আমিও এই বিষয়ে কৌতূহলী, কিন্তু এটা জানা কি ম্যাটার করে? এসব বাদ দাও, চলো এখন আমরা একটু স্মোক করে আসি। কিন্তু ফ্লোর 3-এর মন থেকে তো এই বিষয়টি নিয়ে একটা খটকা থেকেই যায়। সে জানতে চায় যে কে তার আড়ালে থেকে তার বিরুদ্ধে কাজ করছে, আর এটা জানা তার জন্য খুব দরকার গেমের খাতিরে। না হলে আবারও সে তার বিরুদ্ধে কোনো অজানা চাল দিয়ে দিবে, যা ফ্লোর 3 হয়তো বুঝতেও পারবে না। অন্যদিকে ফ্লোর 1 আসে ফ্লোর 2-এর কাছে আর তাকে ধন্যবাদ জানায়। ফ্লোর 1 বলে, আমার কথা সবসময় শোনার জন্য তোমাকে ধন্যবাদ। তো তারপর আমরা দেখতে পাই গতকাল রাতে তার সাথে দেখা করতে আসে ফ্লোর 2। তখন রুমে একা একা বেচারা ফ্লোর 1 কাজ করছিল। তো ফ্লোর 2 এসে বলে, তুমি এত কিছু একা একা কি করে করছো? তো ফ্লোর 2 তখন তাকে সাহায্য করতে শুরু করে। ফ্লোর 2 বলে, সবাই আমার সাথে কথা বলছিল যে কি করব আর না করব, কিন্তু আমার মনে হলো তোমার কথা শোনা উচিত যে তোমার কি ইচ্ছে, কারণ এইসবের মধ্যে তুমি বেশি সাফার করেছো। তো দৃশ্য আসে বর্তমানে আর ফ্লোর 2 বলে, আমি তুমি না বললেও ফ্লোর 8কেই ভোট দিতাম, কারণ সেই এটা ডিজার্ভ করে। এদিকে ফ্লোর 4 এসে যখন ফ্লোর 8কে বলছিল তার রুমের কার্ড দিতে, কারণ সে বাথরুম ইউজ করবে, তখন সে মানা করে দেয়। তো তাকে বাকিরা এসে বুঝিয়ে বলে, তুমি তো গতকাল জিতে গিয়েছো ভোটে, তাহলে তুমি আজ কেন এসব করছো? ফ্লোর 8 তো তাদেরকে তেমন কোনো উত্তরই দেয় না, অর্থাৎ সে এইসব কিছুই মানে না। তার রুম সে কখনোই বাথরুম কালেক্ট করার রুম বানাতে রাজি নয়। তো বাকিরা তো এখন বেশ রেগেই যায়, কারণ সে ভোটের নিয়ম সব ভেঙে দিয়েছে আর এটা করা তার একদমই উচিত হয়নি। কিন্তু কে শুনে কার কথা? ফ্লোর 8 তো নিজের মতোই উঠে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফ্লোর 4কে দেখি, যেদিন সে প্রথম শোতে আসে আর তার রুম চুজ করে সেদিনের দৃশ্য। তো এখানে ফ্লোর 4 আসলে প্রথমে ফ্লোর 8 চুজ করে আর ভেতরে চলে যায়, কিন্তু কেন যেন সে অর্ধেক পথ থেকে আবারও ফিরে আসে আর ফ্লোর 8 রেখে দিয়ে সেখান থেকে ফ্লোর 4 নিয়েই ভেতরে চলে যায়। এভাবেই সে নিজের ভাগ্যকে নিজেই নষ্ট করে। না হলে হয়তো আজ তাকে এত রিকোয়েস্টই করতে হতো না ফ্লোর 8কে, সে নিজেই রানী হয়ে বসে থাকতে পারত, যেমনটা ফ্লোর 8 করছে। তো এরপর ফ্লোর 4-এর মধ্যে এসে সেও সবার মতো বুঝতে পারে যে এখানে তো সবকিছুর দাম 100 গুণ বেশি, তাই সে একটা নর্মাল চাদর দিয়েই রাত কাটিয়ে দেয়, না হলে তো তাকে অনেক খরচা করতে হতো। তো যাই হোক, দৃশ্য আসে বর্তমানে আর আমরা দেখতে পাই ফ্লোর 8 নিজেকে নিজের রুমে আটকে নিয়েছে। সে বাইরেই আসে না আর সে তো তার মতোই আছে ভেতরে, কিন্তু বাইরে বাকিদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। তাদের কাছে না আছে পানি, না আছে খাবার, তো তারা এখন মারাত্মক দুর্বলতায় ভুগছে। ফ্লোর 7 তখন বলে, আমাদেরকে এইভাবে সাফার করতে দেখে হয়তোবা অডিয়েন্সরা খুব মজা নিচ্ছে। তখনই সেখানে ফ্লোর 4 আসে আর সবাইকে বলে, আরে তোমরা এখানে বসে আছো আর আমি একা একজন ফ্লোর 8কে হাতে পায়ে ধরার মতো করে বাইরে দরজার সামনে পড়ে আছি। ফ্লোর 6 তখন বলে, সব তোমার দোষ, কারণ তুমি সবাইকে কনভিন্স করেছিলে ফ্লোর 8কে ভোট দিতে, তুমি তোমার উপরের জনকে অপমান করেছো। ফ্লোর 4 বলে, আমার দোষ মানে? আমি কি এমন করেছি? শুধুমাত্র সে লাকি বলে ফ্লোর 8 সে চুজ করেছে আর সে আজ আমাদের মাথায় বসে এই সব করতে পারছে, তাই বলে কি এখন আমরা তাকে রানী ভেবে নিব? আর সে উপরের ফ্লোরে থাকার ফায়দা নিচ্ছে, আমাদের খাবার পানি সব আটকে দিচ্ছে। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কখনো এরকম কিচ্ছু করতাম না, আরো সবাইকে হেল্প করতাম। আর সে কি করছে? সে উল্টো সব সুযোগ সুবিধা ভোগ করে আমাদেরকে ঝামেলায় ফেলছে। অন্যদিকে ফ্লোর 5 দেখে তাকে ফ্লোর 8 ডাকছে আর দেখা যায়
সে কিছু খাবারের প্যাকেট আর পানি নিয়ে এসেছে সবাইকে দেবে বলে। ফ্লোর 5 বলে, তুমি যে এইসব বাইরে এনেছো, তোমার প্রাইজ মানি কমবে না এতে? ফ্লোর 8 বলে, সমস্যা নেই, আমি তো ধনী, একটু কমলেও আমার তেমন কোনো সমস্যা হবে না। তখন ফ্লোর 5 বলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের জন্য তুমি খাবার এনেছো তাই। তো তারপর সবাই বসে বসে এই খাবারগুলো খায় আর ফ্লোর 5 তা দেখে তাকে শুধু ধন্যবাদই জানায়। তখন দেখা যায় এই সব কিছুই আসলে ছিল ফ্লোর 5-এর কল্পনা। আসলে বাস্তবে তো এখানে কেউই নেই, কোনো খাবার নেই, না আছে পানি। ফ্লোর 8 তো তার ফ্লোর থেকে নামেইনি। তো তখনই ফ্লোর 2 বলে, অনেক হয়েছে, আমি আর পারবো না, আমি এই টাকা দিয়ে কি করব? যদি আমি মরেই যাই, তাই আমি এখন সব খরচ করে চলে যাব। ফ্লোর 3 বলে, আরে কি বোকা বোকা কথা বলছো? ফ্লোর 2 বলে, বোকা কথা নয়, আমি মরে গিয়ে টাকা দিয়ে কি করব, তাই আমি কাজে লাগিয়ে তবেই যাব। তখনই তাকে পায়ে ধরে আটকায় ফ্লোর 1 আর বলে, দয়া করে তুমি যেও না, আমি তোমাকে ছাড়া এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, আর আমি বিলিয়ন বিলিয়ন টাকা ছাড়া এখান থেকে বেরিয়েও আসতে পারবো না, আর তাতে আমার মৃত্যু হলেও হবে, তাই প্লিজ তুমি যেও না, আমার এই শেষ কথাটা মেনে নাও। তখন এই সব অবস্থা দেখে ফ্লোর 3 সিদ্ধান্ত নেয় আর বলে, ঠিক আছে, আমি সবার বাথরুম নিজের রুমে রাখবো। হ্যাঁ, আমি রাজি, আর আমি গিয়ে ফ্লোর 8-এর কাছে ক্ষমাও চেয়ে নিব। আমরা যা করেছি সব ভুল করেছি এটা বলে আমি তার ভাগের ভোট আমার ভাগে নিয়ে নিব, আর তার কাজও আমি করে নিব। তাহলেই তো সব সমাধান হয়ে যাবে, তাই না? আসলে আমি কোনো কাজেরই না, তবে আমি এই কাজটা ভালো মতো করতে পারবো, আর কারো কোনো সমস্যাও হবে না। ফ্লোর 5 বলে, তুমি যা বলছো ভেবে বলছো তো? তুমি এসব করতে পারবে তো? ফ্লোর 3 বলে, আমি যা বলেছি সব নিজের ইচ্ছাই বলেছি, আর এটা আমাকে করতেই হবে, কারণ আমার হাতে আর উপায় নেই। আর ফ্লোর 1 এবং ফ্লোর 2 যেভাবে তাদের অবস্থা দেখিয়েছে, তাতে করে আমাকেই কিছু সিদ্ধান্ত নিতে হতো। এখন আমি গিয়ে ফ্লোর 8-কে সবকিছু বুঝিয়ে বলবো, আশা করছি সে আমার কথা বুঝতে পারবে আর আমাদেরকে ক্ষমা করে দিবে। তখনই সেখানে ফ্লোর 4 বলে, আমিও তাহলে তোমার সাথে এই কাজ করব, কারণ আসল দোষী তো আমি তো সবাইকে বলেছিলাম ফ্লোর 8-কে ভোট দিতে, আর সেজন্যই সবাই তাকে ভোট দিয়েছে, তাই আমি এখন তোমার সাথে কাজ করব। এই বলে সেখানে পেটের খিদেতে কান্না করে ফেলে ফ্লোর 4। ফ্লোর 3 তখন বলে, ইস বেচারি, খিদের কারণে কান্না করে ফেলেছে, তাই আমাকে তার সাথে এই কাজ করতেই হবে, তাহলে অনেকেই বেঁচে যাবে আর আমাদের শোটাও কন্টিনিউ চলতে থাকবে। তারপর তারা দুইজন উঠে পড়ে উপরে যাওয়ার জন্য। ওই সময় ফ্লোর 7 বলে, আমি কথা বলছি তার সাথে, কারণ এই বিষয়টি আবেগ দিয়ে কখনো সমাধান হবে না, তাকে অনেক যুক্তি দেখিয়ে বলতে হবে। তো তারপর ফ্লোর 7 গিয়ে নক করে ফ্লোর 8-এর রুমে আর তাকে বলে, ফ্লোর 8, আমি এসেছি কথা বলতে। ফ্লোর 7, আমাদের সবার জীবন এখন ঝুঁকিতে আছে, যদি আমরা আর একদিন পানি ছাড়া চলি তাহলে আমাদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। এখানে কিছু বিষয় আছে যেগুলো আমরা বুঝতে ভুল করেছি, আসলে আমরা বুঝতে পারিনি তুমি আমাদের জন্য অনেক করেছো, তাই আমাদেরকে আমাদের কাজের জন্য ক্ষমা করে দাও। আর হ্যাঁ, ফ্লোর 3 এবং ফ্লোর 4 বাথরুম কালেক্ট করতে রাজি হয়েছে, তারাই এখন থেকে এই কাজ করবে, আর তারা তোমার কাছে ক্ষমাও চেয়েছে তোমার সাথে তারা যা করেছে সেই জন্য। তো এই সব শোনার পর ফ্লোর 8 দরজা খুলে ভেতরে আসতে বলে ফ্লোর 7-কে, তবে ভেতরে নিয়ে সে তাকে জানায়, আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের ঘরে কোনো খাবারই পৌঁছাতে দিব না, আমি তো এমনিতে অল্প খাই, বাকিটা ফেলেই দিব। এই কথা শুনে তো ফ্লোর 7 তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ফ্লোর 8 উল্টো বাইরে এসে তার কাপড় নিয়ে সবাইকে দেখায়, কেমন হয়েছে বলো তো, কেমন লাগছে আমাকে? আর দেখা যায় ফ্লোর 8 সব খাবার কালেক্ট করে ময়লার বালতিতে ফেলে দেয়, কারণ সে চাইছিল তাদেরকে খাবার আর পানি না দিয়ে তার পায়ের নিচে আনতে। এখন বাকিদেরও তো কিছুই করার ছিল না, কারণ তারা থাকে নিচে, আর খাবার প্রথমে উপর থেকেই নিচে নামে এক এক করে, তাই উপরে থাকা অবস্থায় সব খাবার কালেক্ট করে ফেলে ফ্লোর 8 আর সবগুলো খালি করে ফেলে। তো এরপর এখানে ফ্লোর 8 একটা খেলার আয়োজন করে, তাদেরকে দিয়ে গেমটা খেলানো হবে।
তো সেখানে ফ্লোর 8 একটা টাস্ক দেয় ফ্লোর 2 আর ফ্লোর 6কে। তাদের দুইজনকে ফাইট করতে হবে। তো ফ্লোর 2 শুরুতে মারতে মারতে প্রায় হারিয়েই দিচ্ছিল ফ্লোর 6কে, কিন্তু তখনই তার হাতে ব্যথা করতে থাকে, তাই এখন সে আর মারতে পারছিল না। এই সুযোগটাই নেয় ফ্লোর 6 আর উঠে গিয়ে এমন মার মারে ফ্লোর 2কে যে তার চোখ প্রায় নষ্টই করে ফেলেছিল। তো এই অবস্থা দেখে সেখানে সবাই বলে তাকে থামতে, না হলে ফ্লোর 2 তো মারা যাবে। কিন্তু ফ্লোর 6 তো থামার নামই নেয় না, সে তাকে মারতেই থাকে। তখন এই সব কিছু দেখে ফ্লোর 8 তো শয়তানের মতো হাসছিল। তখন সবাই মিলে বাধ্য হয়ে থামায় ফ্লোর 6কে, আর এইভাবে মারামারি করার জন্য তাকে সময়ও দেওয়া হয়। তো এরপর দেখা যায় ফ্লোর 2 রুমে বসে আছে, তার অবস্থা বেশ খারাপ। তো তারপর ফ্লোর 8কে এসে ফ্লোর 7 বলে, আমরা এইরকম কিছু করতে পারবো না যেখানে আমাদের প্রাণের ঝুঁকি আছে, তাই ফাইটিং আর করা যাবে না। ফ্লোর 8 বলে, তাহলে তো আমি যা বলছি তা করলেই হয়, কাউকে কিস করে দিও, হয় আমার কথা মতো যাকে কিস করতে বলবো তাকে করবে, আর না হয় মারামারি করবে। তখনই সেখানে ফ্লোর 4 আসে আর বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। যেহেতু এখানে কিং যা বলবে তাই করতে হবে, তাহলে যে করতে চাইবে না সে তার বদলে পেনাল্টি দিবে। যেমন আমি ইউটিউবে দেখেছি, এই যন্ত্রটার মাধ্যমে মানুষ হালকা সময়ের জন্য শক খায়। তো এটাতে কোনো প্রাণনাশের হুমকিও নেই, আর মজাও আছে খেলার, কি বলো? ফ্লোর 3 বলে, হ্যাঁ, কিন্তু এটাতে সবাই রাজি হবে কি? ফ্লোর 8 বলে, আমি তো রাজি, এটা দিয়ে মনে হচ্ছে আসলেই অনেক মজা হবে। ফ্লোর 3 বলে, তুমি কি সত্যি নিশ্চিত তুমি রাজি? ফ্লোর 8 বলে, হ্যাঁ, আমি নিশ্চিত। তখন ফ্লোর 3 বলে, আমি জানি এই সবই তার মিথ্যা কথা, এই মেয়েকে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। তো ফ্লোর 7 বলে, এটাই তো ভালো আইডিয়া, মারামারি করে মরার চেয়ে এটাই ভালো। ফ্লোর 5 তখন বলে, হ্যাঁ, আমরা একে অপরের সাথে মারামারি করে আরেকজনকে আহত করার কি দরকার, তার থেকে ভালো আমরা একসাথে খেলি আর একসাথেই বাঁচি। অন্যদিকে রাতের বেলা এই নিয়ে প্রচুর ভাবতে থাকে ফ্লোর 3। তারপর সে কত কি ইনকাম করেছে বা সামনে কি করবে সেই নিয়েও একটা বুদ্ধি করে ফেলে। পরের দিন সকালে দেখা যায় ফ্লোর 3 ফ্লোর 5কে জিজ্ঞেস করে যে ফ্লোর 2 এর কি অবস্থা। ফ্লোর 5 বলে, সে আজ আরো বেশি পেইনে আছে গতকালের থেকে। তো এরপর খেলা শুরু হয় আর সবাই একটা করে বল নেয়, তবে এবারও কিং এর বলটা পায় ফ্লোর 8, যার ফলস্বরূপ সে দেয় একটা শয়তানি টাস্ক ফ্লোর 5 এবং ফ্লোর 3কে। তো টাস্কটা এত বাজে ছিল যে ফ্লোর 3 করতে গিয়েও করতে পারে না, তাই সে পেনাল্টি চুজ করে। তো এরপর তাকে পেনাল্টি দেয় ফ্লোর 5, আর এটা এতই বড় ঝটকায় কারেন্ট লাগে যে ফ্লোর 3 তো বেহুশি হয়ে পড়ে আর তার প্যান্ট পর্যন্ত খারাপ হয়ে যায়। এই ঘটনার পর তাদেরকে আরো সময় দেওয়া হয়। তো তারপর তাকে ধরে তুলে আনা হয় তার রুমে, আর চোখ খুলে উঠে ফ্লোর 3 দেখে তার কাপড় তো নষ্ট হয়ে আছে। তখন ফ্লোর 5 বলে, এইসব পেনাল্টি না নিয়ে তুমি টাস্কটা করলেই পারতে। ফ্লোর 2 বলে, না, তুমি যা করেছো ভালো করেছো, একজন রিয়েল পুরুষের মতো কাজ করেছো। তারপর ফ্লোর 3 বলে, তোমরা প্লিজ এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। তারপর তারা চলে যায়। আর ফ্লোর 3 মনে মনে বলে, আমি আমার জীবনে এরকম পেন আগে কখনো পাইনি। এরপর থেকে আমাকে যেই টাস্কই দেয়া হবে, অর্থাৎ যাকে যেখানে টাচ করতে বলবে আমি করে দিব। এখন বুঝতে পারছেন তো যে ফ্লোর 8 তাকে এমনই কোনো বাজে কাজ করতে বলেছিল, যে জন্যই সে সেই কাজ না করে শক খাওয়াটাকেই বেছে নিয়েছিল। তবে সে এতটাই পেইন পেয়েছে যে দ্বিতীয়বার সে এটা আর সহ্য করতে পারবে না। তো এরপর পরের দিন আবারও সেই খেলা শুরু হয়, আর এবার অনেক করে চাইছিল ফ্লোর 3 যেন সেই কিং এর বলটা পায়, কিন্তু না, সে পেয়েছে 5 নম্বরটা, আর কিং হয়েছে এবার ফ্লোর 4। তো সে সিলেক্ট করে 1 এবং 2কে, আর 1, 2 ছিল ফ্লোর 2 এবং ফ্লোর 6, অর্থাৎ তারা 1 আর 2 নাম্বার বল পেয়েছে। তো ফ্লোর 4 বলে সে একটা কয়েন দিয়ে ফ্লিপ করে দেখবে যে কার হেড ওঠে আর কার টেইলস। তো তারপর সেখানে হেড বলে ফ্লোর 6 এবং টেইলস বলে ফ্লোর 2। তো এরপর দেখা যায় এখানে জিতে যায় ফ্লোর 6, আর সে তারপর পেনাল্টি হিসেবে শক দেয় ফ্লোর 2কে। তো আগের বারের মতোই ফ্লোর 2ও বেহুশ হয়ে যায়,
আর ফ্লোর 3-এর মতো তারও কাপড় নষ্ট হয়ে যায়। তারপর সেখানে ফ্লোর 5 এসে তাড়াতাড়ি করে সেই জায়গাটা পরিষ্কার করে দেয়। ফ্লোর 3 বলে, এটা কি করছো? ফ্লোর 5 বলে, আগের বারও তো এমন হয়েছিল, তাই আমি এবার রেডি হয়েছিলাম পরিষ্কার করার জন্য। বেচারা ফ্লোর 3 তখন লজ্জা পায় আর ভাবে, ইস, আমাকে না জানি কতটা অদ্ভুত লাগছিল। তো ফ্লোর 8 তখন বলে, বাহ, আমরা এই খেলার মাধ্যমে আগের থেকেও বেশি সময় আর্ন করতে পারছি, অনেক মজা লাগছে, তাই না? তো তারা এই শোতে এসেছে প্রায় 30 দিন হয়েছে। তো আজ আবারও তাদের খেলা শুরু হয়। সেখানে আজও কিং হতে পারে না ফ্লোর 3, বরং কিং হয়ে যায় আবারও ফ্লোর 8। ফ্লোর 3 তখন বলে, এই মেয়ে কি জন্মগতভাবেই লাকি নাকি? বারবার সেই ধরতে গেলে কিং হয়ে যাচ্ছে আর আমাদেরকে টর্চার করে যাচ্ছে। তো এবার সে পায় 7 নাম্বার বল, আর সে প্রে করছিল যেন তাকে না ডাকা হয়। কিন্তু ফ্লোর 8 প্রথমে ডাকে ফ্লোর 2-কে আর পরে ডাকে ফ্লোর 3-কে, অর্থাৎ 7 নাম্বার বল যে পেয়েছে তাকে। তো তাদেরকে টাস্ক দেয় একে অপরের গালে থাপ্পড় দিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না একজন হার মেনে নেয়, আর যে হার মানবে সে পেনাল্টি নিবে। ফ্লোর 3 তো ভেবেই নেয় সে এবার হার মানবে না, আর সে কিছুতেই আবারও পেনাল্টি নিতে পারবে না। কিন্তু 2টা থাপ্পড় খাওয়ার পরই ফ্লোর 3 হার মানে আর সে পেনাল্টি নিয়ে নেয়। তো আগের মতোই তার অবস্থা এবারও খারাপ হয়, আর সে রুমে এসে প্যান্ট বদলে বলে, ইস, এটা তো মারাত্মক রকমের সম্মানহানি হচ্ছে, কি যে করি আমি, কিছুই ভালো লাগছে না, এভাবে আর সহ্য হচ্ছে না। তো এরপর তার রুমে আসে ফ্লোর 1 আর ফ্লোর 2, আর তারা তাকে বোঝায় এই গেমে আসলে চিটিং করা হচ্ছে। এখানে ফ্লোর 4 যে ফ্লিপ করেছিল তা ছিল চিটিং করে করা, কারণ সে তার হাত দিয়ে ঘষে সেটাকে উল্টে ফ্লোর 6-এর পক্ষে করে দিয়েছে। আর তারাই বারবার কিং কি করে হয় তারও অনেক বড় একটা কারণ আছে। তো পরের দিন দেখা যায় এই প্রথমবারের মতো কিং হয়ে যায় ফ্লোর 1। সবাই তো অনেক খুশি হয়, আর দেখা যায় ফ্লোর 4, 6 আর ফ্লোর 8 একটু হতাশই হয়েছে এই রেজাল্ট পেয়ে। তখন দৃশ্য যায় গতকাল রাতে। সেখানে দেখা যায় রাতের বেলা ফ্লোর 4 এসে টেনিস বলের মধ্যে কিছু একটা লাগায় যাতে করে ওই কিং বলটা একটু আঠালো হয়, আর এইভাবেই তারা কিং বলটা সিলেক্ট করে। তো তাকেই কাজ করতে হাতে নাতে ধরে ফেলে ফ্লোর 7। তারপর ফ্লোর 7 তাকে হুমকি দিয়ে যায় সে যেন বেশি বাড়াবাড়ি না করে এই গেম নিয়ে, গেমটাকে গেমের মতোই যেন সে চলতে দেয়। তো এরপর আজ কিং হয় ফ্লোর 1। তো ফ্লোর 1 বলে সে 4 নম্বর বল যে পেয়েছে এবং 6 নম্বর বল যে পেয়েছে তাদেরকে সিলেক্ট করছে। তো তাদের মধ্যে সে ফ্লিপ করবে কয়েন। তো দেখা যায় 6 নম্বর বল পেয়েছে ফ্লোর 8 আর 4 নম্বর বল পেয়েছে ফ্লোর 7। এখানে কয়েনের হার্ট সিলেক্ট করে ফ্লোর 7 এবং স্টার সিলেক্ট করে ফ্লোর 8। যেহেতু এখন আর কোনো চিটিং করতে পারবে না তারা, তাই ফ্লোর 4 ফ্লিপ করার পরও সেখানে কয়েনের হার্ট শেপে আসে। এখন তো পেনাল্টি নেওয়ার পালা ছিল ফ্লোর 8-এর, কিন্তু বরাবরের মতোই সে মানা করে যে সে এসব খেলবে না। কিন্তু সবার জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হয়, আর ফ্লোর 8-কে শক দিয়েও দেয় ফ্লোর 7। কিন্তু এই সবই ছিল ফ্লোর 3-এর কল্পনা। তারপর দেখা যায় ফ্লোর 7 বলে আমি 3 পর্যন্ত গুনে তারপর শক দিয়ে দিব। তো 2 পর্যন্ত গোনার পরই তাকে লাঠি দিয়ে ফেলে দেয় ফ্লোর 6। তো এই ছিল ফ্লোর 8-এর প্ল্যান। তারপর ফ্লোর 6 এসে উল্টো ফ্লোর 7-কেই শক দিয়ে দেয়। এখানে তো গেমের কোনো মানেই নেই। আসল কারণই ছিল শুধুমাত্র নিচের মানুষদেরকে কষ্ট দিয়ে মজা করা আর সময় আর্ন করা। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফ্লোর 6-কে দেখি। সে যখন প্রথম শোতে এসে তার রুম চুজ করে সেই সময়ের দৃশ্য। তো সবার মতো ফ্লোর 6ও র্যান্ডমলি একটা 6 নাম্বার কার্ড তুলে নেয় আর ভেতরে এসেই ঘুমিয়ে পড়ে। দৃশ্য আসে বর্তমানে, যেখানে ফ্লোর 7-এর অবস্থা খুবই খারাপ ছিল, তার মুখে রক্ত লেগে আছে। তো ফ্লোর 7 চোখ খুলেই দেখে সে আছে এখন ফ্লোর 8-এ। তো ফ্লোর 4 যেহেতু এখন ফ্লোর 8-এর পক্ষে, তাই ফ্লোর 8-এর কথা মতো ফ্লোর 4 ওষুধ লাগিয়ে দিচ্ছিল ফ্লোর 7-কে। আর সেখানে বসে বসে ফ্লোর 6 বলছিল আমি জানি তুমি তাদের হয়ে কাজ করছিলে, তুমি চাইছিলে আমার সাথে সমান সমান হয়ে সবকিছু করতে, কিন্তু তুমি কি জানো এখানে কোন সিস্টেম কাজ করে? এখানে নিয়মই হচ্ছে উপরের ফ্লোরেরা নিচের ফ্লোরদেরকে শাসন করবে, আর তুমি তাদের সাইডে কেন যাচ্ছ? তুমি তো খুব স্মার্ট একজন মানুষ,
আর তুমি তাদের থেকে অনেক উপরের ফ্লোরেও আছো, তাই তোমার পাওয়ারও সেই রকমই থাকা উচিত। আর আমরা 8 জনই এক নৌকাতে আছি এই রকম মনে করো, বুঝেছো? এটা কি ভালো হবে না যে শো শেষ হওয়ার আগে আমরা অনেক টাকা ইনকাম করে তারপর যাই? দেখে নিও, তারপর তারাও আমাকে ধন্যবাদ জানাবে। তো এখানে আসলে ফ্লোর 6 ব্রেন ওয়াশ করছিল ফ্লোর 7-এর, যেন তারা সবাই বড় ফ্লোর একসাথে হয়ে ছোট ফ্লোরদেরকে খাটিয়ে এখান থেকে অনেক টাকা নিয়ে যেতে পারে। অন্যদিকে ফ্লোর 3, 1, 5 আর ফ্লোর 2 ভাবছিল নিশ্চিত ফ্লোর 7কে তারা তাদের দলে নেওয়ার ফোন দিয়ে আসছে, কারণ সে ছিল আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট। তো তারপর তারা বাইরে এসে অপেক্ষা করতে থাকে। আজ তারা খাবারও পায়নি। কিছুক্ষণ পর তারা 4 জনও একসাথে বাইরে আসে। সবাই তখন ফ্লোর 7কে জিজ্ঞেস করে যে সে ভালো আছে কিনা। ফ্লোর 7 তাদেরকে এইসবের উত্তর না দিয়ে সোজা বলে, আমি কিছু ঘোষণা করতে এসেছি। আমাদের বর্তমানে আর 160 ঘন্টা বাকি আছে। শেষ সময় পর্যন্ত আমাদের গোল হচ্ছে সময়কে মেনটেন করে চলা, আর প্রতিদিন 24 ঘন্টা করে তোমাদেরকে আর্ন করতেই হবে, যেমনটা আগে করা হতো। ফ্লোর 5 বলে, কি হচ্ছে এখানে? তুমি তোমাদের গোল বলতে কি বোঝাতে চাইছো? তুমি আর আমরা মিলে একসাথে কাজ করব না? ফ্লোর 2 বলে, নাকি তোমরা শুধু আমাদেরকে অর্ডার করছো সময় আর্ন করার জন্য? ফ্লোর 3 বলে, আরে না না, এইরকম কিছুই না। ফ্লোর 7 এমন কিছুই করবে না, তাই না? তখন ফ্লোর 7 বলে, তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো, আমার কি করার আছে? আর তোমরা আমার কথা মতো কাজ না করলে খাবার দেওয়া হবে না। তো তোমরা কি চাও, মরতে? ফ্লোর 2 বলে, তুমিও তো জানো মরে গেলেই গেম এখানেই শেষ হয়ে যাবে। ফ্লোর 7 বলে, আমরা তোমাদেরকে মরতে দিব না। তার মানে কি আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা ততটাই খাবার দিব যতটা খেয়ে কোনো মতে নিঃশ্বাস চলবে। এই বলেই সেখান থেকে তারা 4 জন চলে যায়। আর তারপর সময়ের সামনে দাঁড়িয়ে বলে, যদি তোমরা সময় আর্নিং এর গেমে জয়েন হয়ে সময় আর্ন করো, তাহলে তোমাদেরকে এরকম একটা করে কয়েন দেওয়া হবে। তারপর সেই কয়েনের মাধ্যমে সে খাবার, পানি আর বাকি জিনিস কিনতে পারবে। তবে প্রতি 3 ঘন্টা আর্ন করলেই একটা কয়েন পাওয়া যাবে। তারপর ফ্লোর 2 রেগে গেলে তার দিকে বন্দুক তাক করে ফ্লোর 6 আর বলে, এর আগে আসলে কিন্তু ইলেকট্রিক বন্দুক সত্যি সত্যি চলবে। তো তারপর ফ্লোর 7 বলে, যদি তোমরা একটা মিল কিট আর একটা পানির বোতল চাও, তাহলে তোমাদেরকে 2টা কয়েন কালেক্ট করতে হবে। তো তারপর তাদের খেলা শুরু করার আগে ফ্লোর 7 কিছু রুলস বলে। প্রথমে একটা বল চুজ করবে, তার মাধ্যমে ঠিক হবে কেমন গেম খেলা হবে। তো দেখা যায় ফ্লোর 3 একটা বল চুজ করে, সেখানে লেখা ছিল লুকোচুরি খেলা। তারপর ফ্লোর 7 তাদের 4 জনকে বলে, তোমরা চুজ করো হাত, পা, চোখ আর জিহ্বার মধ্যে। তারা জিজ্ঞেস করে, কিন্তু কেন? ফ্লোর 7 বলে, আগে এগুলোর মধ্যে 4 জন যে কোনো 4টা নির্বাচন করো, তারপর কি বলা হবে নিজেই দেখে নিবে। তো এরপর ফ্লোর 1 চুজ করে হাত, ফ্লোর 5 চুজ করে পা, ফ্লোর 3 চুজ করে জিহ্বা, আর বাকি থাকে চোখ, যা ফ্লোর 2 এর। তো এরপর দেখা যায় সেই ডিস্টার্বিং খেলা। আসলে তারা এখানে যা যা চুজ করেছে সেই সব অংশগুলো বেঁধে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর লাঠি হাতে এবং ধারালো একটা জিনিস হাতে দিয়ে দেওয়া হয় ফ্লোর 6কে আর ফ্লোর 8কে। তো এরা 2 জন মিলে ওই 4 জনকে খুঁজে বের করে মারবে। আর তেমনই হয়, একে একে সবাইকে খুব বাজেভাবে আহত করে তারা, শুধুমাত্র ফ্লোর 3 বাদে, কারণ ফ্লোর 3 ততক্ষণ পর্যন্ত লুকিয়েই ছিল। এখন যেহেতু শেষ পর্যন্ত ফ্লোর 3 ছিল, তাই তাকে দেওয়া হয় পেনাল্টি দিতে, আর পেনাল্টি দিবে সেই হেরে যাওয়া 3 জনকে। তো 3 জনের মুখ বেঁধে দেওয়া হয়, সেই সাথে ফ্লোর 3 এর চোখ বাঁধা হয়, যেন সে না দেখে যে কোনো একজনকে আঘাত করতে পারে। তো বাধ্য হয়েই ফ্লোর 3 একজনকে আঘাত করে, আর চোখ খুলে দেখে সে হচ্ছে ফ্লোর 1। খুবই কষ্ট পায় ফ্লোর 3 এইভাবে আঘাত করে, কারণ সে ফ্লোর 1কে খুব রেসপেক্ট করত, পছন্দ করত। তারপর তাড়াতাড়ি করে ফ্লোর 3 ফ্লোর 1-এর মুখ খুলে দেয়, আর দেখে সেখান থেকে রক্ত পড়ছে। তো এরপর ফ্লোর 7 বলে, প্রথম গেম থেকে 26 ঘন্টা আর্ন করা অনেক বেশি, তো তাই তোমাদেরকে 9টা কয়েন দেয়া হবে এত ভালো খেলার জন্য। কিন্তু এখানেও আরো একটা টুইস্ট রাখে, তাদেরকে লিখতে হবে কাগজের মধ্যে কাকে কতটা কয়েন দিতে চায়। তো অনেক ভেবেচিন্তে
তারা লিখে। তবে শেষে ফ্লোর 3 মাত্র একটা কয়েন আর বাকিরা 2টা করে কয়েন পায়। সব মিলিয়ে তারা পায় মাত্র 7টা কয়েন। তাই রাতে ফ্লোর 3 এক বোতল পানি খেয়েই তার কাজ মিটিয়ে নেয়। পরের দিন আরেকটা গেম শুরু হয়, যেখানে তাদেরকে প্রশ্ন করা হবে আর তার উত্তর দিতে হবে। যে পারবে সে বাকিদেরকে পেনাল্টি দিবে। এইবারও কেউই পারছিল না উত্তর দিতে। তবে ফ্লোর 3 উত্তর জেনেও দেয় না, কারণ সে চাইছিল না ফ্লোর 2 আবারও তার হাতে পেনাল্টি খেয়ে আহত হোক। সে এমনিতেই অনেক মার খেয়েছে। যদি এখন সে সুযোগ পায় আর লাঠি দিয়ে তাদেরকে আক্রমণ করে নত করতে পারে, সেই চিন্তা করেই সে ইচ্ছে করেই সুযোগ দেয় ফ্লোর 2কে। কারণ ফ্লোর 3-এর এটাও মনে হচ্ছিল ফ্লোর 2 অনেক সাহসী, সে লড়াই করতে পারবে। কিন্তু না, যা সে ভেবেছে সবই তার কল্পনা। বাস্তবে ফ্লোর 2 তাদেরকে আক্রমণ করতে পারেনি, বরং পেনাল্টি দিয়েই দাঁড়িয়ে থাকে। আবারও আশাহত হয় ফ্লোর 3। তো এইভাবে তাদের উপর আরো অনেক টর্চার করা হয়। তাই অবশেষে তারা একটা প্ল্যান করে। তো হঠাৎ করেই ফ্লোর 1 চিৎকার করে হেল্প চায় তার পেটের ব্যথার জন্য। তাই সবাই আসে সেই রুমের সামনে, কিন্তু ভেতরে যায় শুধু ফ্লোর 6। কিন্তু ফ্লোর 6ও কম চালাক না। সে বুঝতে পারে দরজার আড়ালে কেউ লুকিয়ে আছে। তাই সে সেখানে তার লাঠি দিয়ে মারামারি শুরু করে এবং সেখান থেকে বেরিয়ে আসে ফ্লোর 2। আর এখানে তাদের মধ্যে অনেক মারামারি হয়। এক পর্যায়ে তারা হার মেনেই নিচ্ছিল। তখনই সেখানে তাদের পক্ষ নিয়ে বলে ওঠে ফ্লোর 7। ফ্লোর 7 তাদেরকে বলে আক্রমণ করো। আর এই কথা বলার সাথে সাথেই ফ্লোর 2 এমন ঘুষি মারে যে ফ্লোর 6 একেবারে নিচে পড়ে যায়, কারণ তার হাত এখন ঠিক হয়ে গিয়েছে। আর ফ্লোর 6-এর বন্দুক থেকে সব ইলেকট্রিক শক দেওয়ার জিনিসপত্র আগেই সরিয়ে রেখেছিল ফ্লোর 7। তো এইভাবে সুযোগ বুঝে ফ্লোর 7 তার টিমের মানুষের সাথ দেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি ফ্লোর 2 যখন প্রথম শোতে আসে সেই সময়ের দৃশ্য। কিন্তু তার হাতে একমাত্র 2 নাম্বার কার্ডটাই ছিল, কারণ বাকি কার্ডগুলো অন্যরা আগেই নিয়ে নিয়েছিল। তাই ফ্লোর 2 আর চুজ করার কিছুই পায় না, যা পায় তাই নিয়েই ভেতরে চলে আসে। দৃশ্য আসে বর্তমানে, যেখানে দেখা যায় ফ্লোর 3রা সবাই মিলে ফ্লোর 8, 6 আর ফ্লোর 4কে বেঁধে রেখেছে। ফ্লোর 1-এর তো অনেক রাগ হয় এদের উপর। তার ইচ্ছাও করে এদেরকে টর্চার করতে, কিন্তু পারে না, কারণ সে তাদের মতো অমানুষ না। তো এরপর এদেরকে এদের রুমে বেঁধে ফেলে আসে আর ফ্লোর 8কে নিয়ে তার রুমে আসে আর দেখে তাদের রক্ত ঝরিয়ে তৈরি করা টাকা দিয়ে এখানে ফ্লোর 8 আয়েশ করে যাচ্ছিল। তার ঘরে তো সব জিনিসপত্র ভর্তি একদম। তারপর তারা আজ এখানে পার্টি করে, খায়, ঘুমায় আর আড্ডা দেয়। সেখানে যখন একজন বলে আমাদের এখন এই গেম থেকে চলে যাওয়া উচিত, তাই না? ফ্লোর 1 বলে আমি যতদিন না বিলিয়ন টাকা ইনকাম করছি ততদিন পর্যন্ত প্লিজ তোমরা থেকে যাও। ফ্লোর 2 বলে আমি তোমাকে আমার প্রাইজ মানি থেকে দিয়ে দিব যাতে তোমার ইচ্ছা পূরণ হয়, কিন্তু তাও আমাদের এখন এই গেম ছেড়ে চলে যাওয়া উচিত। ফ্লোর 3 বলে আমি চাই আমরা যেমন করে কষ্ট করেছি তাদেরও তেমন করে ইউজ করে আমরা আরো সময় আর্ন করি। ফ্লোর 2 বলে তুমি কি সত্যি তাদের মতো করতে চাও? তো ফ্লোর 3 বলে হ্যাঁ আমি চাই এরকম করতে। ফ্লোর 2 তখন বলে কিন্তু তুমি তো তাদের মতো পারবে না, আমি ভালো করে জানি। ফ্লোর 3 বলে আমি পারবো আর আমি এখনই করব। ফ্লোর 2 বলে আচ্ছা তাই নাকি, তাহলে ওই যে ওখানে বাধা আছে ফ্লোর 8, যাও তার উপর নিজের সব প্রতিশোধ নিয়ে নাও। তারপর ফ্লোর 3 যায় ফ্লোর 8কে মারতে, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার গায়ে হাত তুলতে পারে না। তখন ফ্লোর 2 বলে এই জন্যই বলছি এখনো সময় আছে, নিজেদের বেঁচে যাওয়া মনুষ্যত্বকে নিয়ে এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে, আর এটাই আমাদের শেষ সুযোগ। তো রাতে যখন বসে বসে তারা দেখছিল ফ্লোর 3, তখনই সেখানে ফ্লোর 2 আসে আর বলে কত সুন্দর তাই না? ফ্লোর 3 বলে হ্যাঁ। ফ্লোর 2 বলে আমরা তো আকাশকে এখন শুধুমাত্র জানালার মাধ্যমেই দেখতে পারবো। তখন ফ্লোর 3 বলে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আকাশকে এবার সত্যি সত্যি খোলামেলা ভাবে দেখতে চাই, অর্থাৎ সে এখান থেকে যাওয়ার জন্য রাজি। অন্যদিকে দেখা যায় ফ্লোর 7 একা একা ড্রিঙ্ক করছিল আর কিছু একটা নিয়ে ভাবছিল। এদিকে ফ্লোর 1 ফ্লোর 5কে কিছু একটা করে দেখিয়ে বলে যে আমি আমার মেয়ের সাথে এগুলো যখন করতাম সে অনেক খুশি হতো। ফ্লোর 5 বলে তুমি তো তোমার মেয়ের সাথে খুব তাড়াতাড়ি দেখা করবে, তখন তার জন্য অনেক খাবার নিয়ে যেও, অনেক সুন্দর সুন্দর জিনিস নিও যা যা তার পছন্দের। এখানে তো যত টাকা পাবে সেগুলো দিয়ে তার খুব ভালো করেই শখ আহ্লাদ পূরণ করতে পারবে। তো এরপর পরের দিন তারা খাবার খায় আর যাদেরকে তারা বেঁধে রেখেছে তাদেরকেও খাওয়ায়, তাদের খুব ভালো করেই যত্ন করে।
তো তখনই ফ্লোর 8 ফ্লোর 3কে বলে আমার ঠোঁটের নিচে একটু চুলকাচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। তখন ফ্লোর 3 হাত দিতেই ফ্লোর 8 তার হাত কামড় দিয়ে ধরে আর একদম অর্ধেক খেয়ে ফেলে। কিন্তু দেখা যায় এটা ছিল ফ্লোর 3-এর কল্পনা হলেও যদি বাস্তব হয়ে যায় তাই ফ্লোর 3 আর কোনো রিস্ক নেয় না। এরপর তারা রাতে জামা কাপড় সব তৈরি করে রাখে আর ফ্রেশও হয়ে যায়। আগামীকাল তারা সবাই চলে যাবে, কিন্তু সকালে উঠেই দেখে তাদের সময় কমে গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি কেউ সময় ইউজ করে তাহলেই তো কমার কথা। তাই তারা সবাই মিলে আগে ফ্লোর 8, 6 আর 4কে দেখে আসে তারা আবার কিছু করলো না তো। কিন্তু না, তাদের তো হাত বাঁধাই আছে, যেমন রেখে গিয়েছে তারা তেমনই পড়ে আছে। এরপর তারা নিচে এসে ভাবে যেই হোক না কেন কালপ্রিট তো আমাদের মধ্যেই একজন। তো এরপর তারা ভাবে এখন তাদেরকে এমন কিছু করতে হবে যা বেশ এন্টারটেইনিং হবে, যাতে সময় বাড়ে। অন্যদিকে দেখা যায় কে যেন ফ্লোর 4-এর দাঁত উঠিয়ে ফেলেছে, খুবই মারাত্মক ভাবে। ফ্লোর 5 যখন জিজ্ঞেস করে যে এই রকম কে করেছে তোমার সাথে, তখন সে বলে আমি জানি না, আমার ঘুম ভাঙে আর আমি দেখি আমার এই অবস্থা। তো এবার ফ্লোর 3 বেশ চিন্তায় পড়ে যায় যে কি হচ্ছে এখানে, কে সেই লুকিয়ে থাকা শত্রু যে তাদেরকে এই গেমের মধ্যে ফাঁসিয়ে রাখছে। এরপর দেখা যায় ফ্লোর 6-এরও পায়ের মধ্যে আঘাত। তখন ফ্লোর 6 বলে কি ভেবেছিলে এই গেম এত সহজেই তোমরা শেষ করে চলে যাবে? না, এত সহজ না, তোমাদের মধ্যেই কেউ আছে যে এটা হতে দিবে না। তারপর ফ্লোর 2 রেগে গিয়ে প্রথমেই সন্দেহ করতে থাকে ফ্লোর 7কে, কারণ সে একবার তাদের পক্ষ হয়ে এতদিন ছিল। ফ্লোর 7 বলে ফ্লোর 2 তুমি শান্ত হও, পরে আমরা কথা বলবো এই নিয়ে। ফ্লোর 2 বলে তুই সে তাহলে, তাই না? তুই তো তাদের হয়ে এতদিন ছিলি, আমি নিশ্চিত তুই সে। তারপর ফ্লোর 5 বলে আরে যা হয়েছে তা অতীত ছিল, এখন আমাদের জন্য ফ্লোর 7 অনেক করেছে, তাই তাকে এইভাবে দোষ দেওয়া বন্ধ করো। তারপর ফ্লোর 2 বলে তাহলে ফ্লোর 1 করেছে, কারণ তার তো বিলিয়ন মানি দরকার ছিল। ফ্লোর 1 বলে আরে না, আমি এইসব করিনি, আমার পক্ষে এইসব করা কখনো সম্ভব না। তখন ফ্লোর 2 একে একে সবাইকে সন্দেহ করে। আর পরে ফ্লোর 7 বলে যেই হয়ে থাক সে আমাদের মধ্যেই কেউ হবে, আর সে চায় না এই শো শেষ হয়ে যাক, আমাদেরকে আগে এটা খেয়াল রাখতে হবে। তাই ফ্লোর 2 পরের দিন ফ্লোর 3, 1 আর ফ্লোর 7কে তালা মেরে আলাদা রুমে রেখে দেয়, মানে তাদের নিজ নিজ ঘরেই লক করে দেয়, যেন কোনো রহস্যময় ঘটনা আর না ঘটে এবং শোটা এইভাবেই শেষ হয়ে যায়। তবে ফ্লোর 5কে ছেড়ে রাখে যেন সে বাকি বাধা লোকেদেরকে খাওয়া দাওয়া করাতে পারে, আর বাকি যাদের লক করেছে তাদেরকে সময় করে খাবার পাঠানো হতো, তারা সেভাবেই খাবার খেত। তো ফ্লোর 5কে ফ্লোর 4, 8 আর 6 অনেক রিকোয়েস্ট করে যেন তাদের হাত একবারের জন্য হলেও খুলে দেয়, তাদের খুব কষ্ট হচ্ছে এইভাবে, তাই সে যেন একটু দয়া করে। তো যেহেতু ফ্লোর 5 মমতাময়ী, তার ভেতরে একজন মা ছিল, তাই তার এইসব দেখে খুব মায়া হয়, আর সে ফ্লোর 2কে এসে তাদের হয়ে রিকোয়েস্ট করে আর বলে তাদেরকে বাঁধনটা একটু খুলে দিতে। তারা ভালো মানুষ, কিন্তু এখানে এসে তারা পরিস্থিতির চাপে এমন হয়েছে, আর তারা তো কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এরকম আচরণ করা হচ্ছে। ফ্লোর 2 বলে তুমি চুপ করো তো, কি সব কথাবার্তা বলছো? তোমার কি মনে হয় আমার ভালো লাগছে এসব করতে? কিন্তু আমার হাতে কোনো উপায় নেই, আমাদেরকে একটু কঠোর হতেই হবে। তারপর মন খারাপ করে বাইরেই বসে থাকে ফ্লোর 5। তখনই তাকে এসে ফ্লোর 8 আর ফ্লোর 4 বলে আমাদেরকে তো ফ্লোর 2 ছেড়ে দিয়েছে, তার রাগ কমে গিয়েছে, আর আমাদেরকে এসে সে বলল তার খারাপ লাগছে, সেজন্যই আমাদেরকে ছেড়ে দিয়েছে। ফ্লোর 5 তো খুব খুশি হয় তাদেরকে মুক্ত দেখে। তারপর সে জিজ্ঞেস করে ফ্লোর 6কে ছেড়েছে? তারা দুজন বলে জানি না, হতে পারে তার প্রতি এখনো রাগ আছে তাই তাকে ছাড়েনি। তবে দেখা যায় এইসব ছিল ফ্লোর 5-এর কল্পনা, এখানে কাউকে ছাড়া হয়নি। তো তারপর ফ্লোর 5 আসে ফ্লোর 6-এর কাছে আর তাকে এসে বলে ফ্লোর 2 কি বলেছে তোমাকে, সে কি ছেড়ে দিবে? কারণ সে তো ফ্লোর 4 আর ফ্লোর 8কে ছেড়ে দিয়েছে। ফ্লোর 6 তখন তার কথা শুনে বুঝতে পারে সে নিশ্চয়ই হ্যালুসিনেশন করেছে, এজন্যই এমন উল্টোপাল্টা কথা বলছে। আর ঠিক এই সুযোগটাই সে নেয় আর বলে হ্যাঁ, সে সত্যি আমাকে ছাড়াতে এসেছিল, কিন্তু বাইরে গিয়েছে কিছু আনতে, তাই তুমি এখন আমাকে এখান থেকে বের হতে হেল্প করো, কারণ সে তো এমনিতেই এসে আমাকে ছাড়বে। ফ্লোর 5 বলে থাক, তাহলে ফ্লোর 2 এসেই ছাড়বে। এরপর ফ্লোর 6 বুঝতে পারে এইভাবে সে ফ্লোর 5কে বোকা বানাতে পারবে না, তাই সে অন্য আইডিয়া বের করে। সে বলে আমাকে তো জানোই ফ্লোর 2 কতটা ঘৃণা করে, সে আসলে আমাকে মারতে চায়, আমাকে ফিরে এসে
প্রাণে শেষ করে দিবে। আরো কয়েকবার সে আমাকে মারধর করে তবেই গিয়েছে। এবার নিশ্চিত আমাকে সে মেরেই ফেলবে, তাই প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। এরপর হাইপার হয়ে যায় ফ্লোর 5। সে বারবার যদিও বলছিল যে ফ্লোর 2 খুব ভালো, সেই রকম কিছু করতেই পারবে না, তাও তাকে ফ্লোর 6 বোকা বানিয়েই ফেলে। ফ্লোর 6 বলে, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, প্লিজ আমার হাতের বাঁধন খুলে দাও প্লিজ। তো এরপর ফ্লোর 5 অনেকটা দুর্বল হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি ফ্লোর 5 ঘুম থেকে উঠে দেখে আজ তাদের গেমের শেষ দিন, অর্থাৎ তাদের শো থেকে আজ মুক্ত হয়ে যাওয়ার দিন। সবাই চারদিকে অনেক আনন্দ করছে। 6 জন প্রতিযোগী একে অপরের সাথে আছে। ফ্লোর 5কে তখন সবাই এসে ধন্যবাদ জানায় তাদের জন্য, সে এত কিছু করেছে তাই। ফ্লোর 5 বলে, আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা ফ্লোর 2 কোথায়? এখন তারা দেখে ওই যে ফ্লোর 2 আসছে। তখন দেখা যায় ফ্লোর 2 এর বডি রক্ত মাখা হয়ে আছে আর সে দূরে গিয়ে পড়ে। পেছনে তাকিয়ে দেখা যায় সবাই একে অপরকে মারছে। তারপর দৃশ্য আসে বর্তমানে আর দেখা যায় সে বাঁধন খুলে দেয় ফ্লোর 6 এর। তো তারপর আর কি, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। ফ্লোর 6 গিয়ে ফ্লোর 4 আর 8 এরও বাঁধন খুলে দেয় আর তারা সবাই মিলে বাকিদেরকে মারাত্মকভাবে টর্চার করা শুরু করে, ফ্লোর 5কে সহ। তো এরপর ফ্লোর 7, 3, 2 আর 1কে লাইন করে জিজ্ঞেস করে ফ্লোর 6 যে তাকে কে মারপিট করেছে। একে একে সবাই মানা করে, শুধু ফ্লোর 2 বাদে। ফ্লোর 6 বলে, ও তাহলে তুই আমাকে মেরেছিলি সুযোগ বুঝে? তারপর ফ্লোর 2 বলে, আরে না, আমি কিচ্ছু করিনি। এরপর ফ্লোর 6 একটা বন্দুক তাক করে আর বলে, চুপচাপ বলে দে কে কালপ্রিট, না হলে কিন্তু আমি শুট করব। ফ্লোর 2 তখন বারবার বলে, আমি জানি না কে। ফ্লোর 6 তখন শুট করে, কিন্তু দেখা যায় তাতে কোনো গুলিই নেই। তারা সবাই তো খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর ফ্লোর 7 এর কাছে গিয়ে তাকেও জিজ্ঞেস করে যে কে সেই কালপ্রিট। ফ্লোর 7 তো মানা করে যে সে জানে না। এখন তো রেগে যায় ফ্লোর 6 আর সে শুট করে দেয় তার পায়ে। তখনই প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। তারপর ফ্লোর 6 যায় ফ্লোর 1কে গুলি করতে। ফ্লোর 1 অনেকবার রিকোয়েস্ট করছিল যেন তার পায়ে না মারে, কারণ এমনিতেই তার পায়ে সমস্যা, সে ঠিক মতো হাঁটতে পারত না। কিন্তু শয়তান কি আর মানুষের কথা শুনবে, সে তো গুলি করতেই যায়। তখনই ফ্লোর 3 তাকে থামায় আর বলে, আমি জানি কি করে কালপ্রিটকে খুঁজে পাওয়া যাবে। এখানে সিসি ক্যামেরা আছে আর ফুটেজ টাকা দিয়ে কিনলেই তোমরা পেয়ে যাবে। তারপর তারা তার আইডিয়াকে মেনে নিয়ে উপরে চলে যায় ফুটেজ দেখতে। ফ্লোর 8 এসে তার রুমে ফুটেজ কেনার জন্য বলে আর তখন তারা জানায় এগুলো কিনতে 10 মিলিয়ন লাগবে। ফ্লোর 6 বলে, রাজি হয়ে যাও, তাও আমাদেরকে ফুটেজ দেখতেই হবে। তো তারপর তারা ফুটেজ দেখে যে আসলে সে ছিল ফ্লোর 1, সেই তাদেরকে এতদিন টর্চার করেছে। তো তারপরই নিচে ফ্লোর 1 তার সব কাজ স্বীকার করে আর বলে, আমি সবার কাছে মাফ চাচ্ছি, আমি এইসব করতে চেয়েছি কারণ আমাদেরকে সব সময় তারা ইউজ করেছে বেশি টাকা ইনকাম করতে। তাই কেন আমরা সব সময় সাফার করব? কেন আমাদের কি সেই রাইটস নেই তাদের থেকে বদলা নেওয়ার? আমি তাই তাদের থেকে যখন সুযোগ পেয়েছি তখন বদলা নিয়েছি। আমি কি ভুল করেছি? আমি শুধু এখান থেকে সব সুদে আসলে তুলতে চেয়েছি। তারা একারাই শুধু আমাদেরকে টর্চার করে যাবে, এটা তো ঠিক না, তাই না? তো তারপর তাকে ফ্লোর 4 বলে, তাই বলে তুমি একটা মেয়ের মুখ থেকে দাঁত তুলে নিবে? তুমি তো একটা শয়তান, তোমার জন্য আমাকে এই বয়সে নকল দাঁত লাগাতে হবে। উপরে তখন ফ্লোর 6 খুব রেগে আছে, কারণ সে দেখেছে ফুটেজে যে তার সাথে কি কি করেছে ফ্লোর 1। তো সে বন্দুক রেডি করে সিঁড়ি দিয়ে নামছিল আর বলছিল, আমি তাকে খুন করেই এই শোকে শেষ করব। তবে হয়তো ফ্লোর 8 শোকে এখনই শেষ করতে চায়নি, তাই সে ফ্লোর 6কে পেছন থেকে শক দিয়ে বাজেভাবে আহত করে নিচে আসে। এসে সবাইকে বলে, এখানে কেউ মারা যাবে না, আমার আদেশে সব চলবে, যখন যা বলা হবে তাই করবে সবাই। আর এখন মাত্র কিছুক্ষণ সময় আছে, এরপরই আমার জীবনে অনেক অনেক মজা অপেক্ষা করছে। আমি তো এটা ভেবেই খুব এক্সাইটেড হয়ে আছি। তো তারপর এদেরকে বেঁধে রাখে ফ্লোর 8। তবে এতেও তার শান্তি মেলে না, তাই সে এদের উপর নতুন এক টর্চার করতে বলে ফ্লোর 4কে, আর সেটা হচ্ছে চোখ খোলা রেখে পানির মধ্যে মাথা রেখে দেওয়া। তো এখানে সে তাদের উপর টর্চার করতে শুরু করে। আর এই সবই ফ্লোর 8 তার নিজের রুমে বসে বসে দেখছিল সিসি ক্যামেরার ফুটেজ কিনে, কারণ তার কাছে তো কোনো কিছুরই অভাব নেই, সে তো ইচ্ছে করলেই যে কোনো কিছু কিনতে পারত। তো যাই হোক, রাতে যখন খাবার দিতে আসে ফ্লোর 1কে, তখন ফ্লোর 1 ফ্লোর 4কে সরি বলে যে সে তার দাঁত তুলেছে। ফ্লোর 1 বলে, আমি এখন ধীরে ধীরে বুঝতে পারছি যে তুমি কেন এমন করেছো। আসলে আমরা সবাই টাকার সামনে এসে অমানুষ হয়ে যাই, টাকার জন্য আমরা সব করতে পারি, তুমিও করেছো, এতে কোনো দোষ নেই। আমি দেখো না গোলাম হয়ে রয়ে যাচ্ছি, তাও কিছু বলতে পারছি না। তখন এখানে ফ্লোর 1 তার একটা রহস্য উন্মোচন করে। সে যে বারবার সবাইকে বলতো এখান
থেকে সে 1 বিলিয়ন নিয়ে যাবে, আসলে সে যাবে না, বরং সে এখানকার ফ্লোর 8 কেনার পরিকল্পনা করছিল। তো ফ্লোর 1 ফ্লোর 4কে বলে, তুমি চাইলেই ফ্লোর 8 নিজের করে নিতে পারো, আমি জানি একমাত্র সেই রহস্যটা যে কিভাবে সেটা সম্ভব। তো ফ্লোর 4 বলে, কি বলছেন, সত্যি এটা? ফ্লোর 1 বলে, হ্যাঁ। তারপর আমরা এখানে দেখি ফ্লোর 1 একদিন কলে বলছিল ফ্লোর 8 আমি কিনতে চাই, আর এখানেই প্রথম সে জানতে পারে যে ফ্লোরও কেনা যাবে এখানে। সেই ইনফরমেশনটাই সে এখন ইউজ করে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফ্লোর 1কে দেখি যখন সে শো এর বাইরে ছিল। তো সে একজন জোকার ছিল আর বাচ্চাদেরকে এমন জোকার সেজে সেজে হাসাতো, কিন্তু সে তার জীবনে একদমই খুশি ছিল না, কারণ তার কাছে টাকার খুব অভাব ছিল। তখনই সে এই শোতে আসার অফারটা পায় আর সে তাকে একেবারেই মিস করে না, চলে আসে এখানে। আর বর্তমানে সে তো ফ্লোর 1এই আছে। অন্যদিকে ফ্লোর 4 এসে ফ্লোর 3কে জানায়, ফ্লোর 1 সবসময় বিলিয়ন টাকা আসলে কেন অর্জন করতে চাইতো জানো? কারণ তার ইচ্ছা ছিল এখানে ফ্লোর 8 কিনবে সে, তাই সে আমাকে এখন অফার করেছে আমি সবাইকে ছেড়ে দিলে ফ্লোর 8 আমার, তাই আমি এই অফার রিজেক্ট করতে পারছি না। অন্যদিকে পাগলের মতো আচরণ করা শুরু করে ফ্লোর 8। বেশি বেশি কোনো কিছু আসলে ভালো না, আর এটাই তার প্রমাণ। তার কাছে এত এত কিছু থাকায় সে যেন আরো উন্মাদ হয়ে যায় আর এদিক ওদিকে শুট করতে থাকে। তো তারপর এখানে তারা সবাই মিলে একটা আইডিয়া বের করে ফ্লোর 4-এর উপর আশা করে। ফ্লোর 4ও এবার তাদেরকে আশাহত করে না, বরং তাদেরকে সে সাহায্য করে আর একে একে সবাইকে ছাড়িয়ে দেয় ফ্লোর 8কে বিজি রেখে। তো ফ্লোর 8 যখন বুঝতে পারে আর তাদেরকে হাতে নাতে ধরে, তখন সেখানে পেছন থেকে এসে একটা জোরে আঘাত করে ফ্লোর 4, যার জন্য সাথে সাথেই নিচে বেহুশ হয়ে পড়ে যায় ফ্লোর 8। তারপর তাকে নিচে নিয়ে আসা হয় আর তারা এতদিন পর একটু তার হাত থেকে মুক্তি পায়, কারণ এতদিন সে সবার উপর অনেক টর্চার করেছে। অতিরিক্ত ক্ষমতা থাকায় সে তার অপব্যবহার করেছে। তবে নিচের ফ্লোরের এরা এতটাও বাজে হতে পারেনি বলে তাদের হাতে এত টর্চার সহ্য করেছে। যদি এরাও ফ্লোর 8দের মতো হতো তাহলে তারাও তাদেরকে পাল্টা জবাব দিত আর ফ্লোর 8দের জীবন ধ্বংস করতে পারত, কিন্তু তারা সেটা করেনি, কারণ তাদের মধ্যে এখনো মনুষ্যত্ব বোধটা জীবিত আছে। যাই হোক, তো তারপর তারা সবাই একসাথে একে অপরকে জড়িয়ে ধরে হাসতে থাকে। আর তখনই ফ্লোর 5 বলে, আমার কন্ডিশনটা মনে আছে তো? তারা বলে, কিসের কন্ডিশন? ফ্লোর 4 বলে, আসলে আমাদেরকে সাহায্য করার আগে ফ্লোর 5 একটা কন্ডিশন দিয়েছিল, তারপরই আসলে আমাদেরকে সে সাহায্য করেছে, অর্থাৎ আমাকে আর ফ্লোর 8 এবং 6কে। তখনই দেখা যায় সে মেডিসিন আর কিছু কাঁচি এইসব নিয়ে আসে ফ্লোর 6-এর কাছে, তাকে একটা শাস্তি দিতে, কারণ আগের বার সে তাকে ইউজ করেছে তার ইমোশন নিয়ে খেলে। তাই ফ্লোর 5 এই কন্ডিশন রাখে যে সে বদলা নিতে চায় ফ্লোর 6-এর থেকে। তো বদলাটাও খুবই কঠিন হয়। সে ফ্লোর 6-এর গোপনাঙ্গই কেটে দেয় আর পরে সেখানে ব্যান্ডেজ করে সেখান থেকে চলে আসে। তো তারপর বাইরে আসার পর ফ্লোর 1 বলে, আমি বলেছিলাম ফ্লোর 4কে ফ্লোর 8 কেনার কথা, তো আজ আমরা সেই কাজই করব, তাকে তার কথা মতোই জিনিস দিব। তারপর তারা উপরে উঠে আসে আর ফ্লোর 1 বলে, আমি আমার রুম বদলাতে চাই। তখনই দেখা যায় 1 বিলিয়ন মানি কেটে চলে যায় তার থেকে। তারা তো ভাবে হয়তো রুমের চাবি আসছে, কিন্তু আসে একটা ইনস্ট্রাক্টরের চিঠি। সেখানে লেখা আছে যে যে কোনো সময় যে কেউ তার রুম কিনতে পারবে নিম্নলিখিত টাকার মাধ্যমে। এখন দেখা যায় ফ্লোর 8 তো 340 বিলিয়ন টাকা, অর্থাৎ তারা যা ভেবেছে সবই ভুল ছিল। মূলত 1 বিলিয়নে তারা মাত্র একটা চিঠি কিনেছে, আর এই রুম কেনা তো তাদের সাধ্যেরও বাইরে। এইসব দেখে তাদের সবারই মন ভেঙে যায়, বিশেষ করে ফ্লোর 1 আর ফ্লোর 4-এর, কারণ তারা দুজন তো অনেক বেশি আশা করেছিল, কিন্তু তাদের সব আশা ভরসাতে পানি পড়ে যায়। তাদের আর ফ্লোর 8 কেনা হয় না। তো তারপর সবাই ফ্লোর 7কে জিজ্ঞেস করে এখন তারা কি করে ফ্লোর 1-এর টাকা ফিরিয়ে আনবে, কিন্তু ফ্লোর 7-এর কাছেও তো তেমন কোনো উত্তর নেই। তাই সেও ভাবে যা হয়েছে তাকে আর ফেরানো সম্ভব না, তাই সেটার চিন্তা বাদ দেওয়াই ভালো হবে। তখন ফ্লোর 2 আবারও বলে, যা হয়েছে তো হয়েছেই, আর এখানে ফাঁসার কোনো প্রয়োজন নেই, তাই আমাদের উচিত এখনই এখান থেকে চলে যাওয়া।
আর ফ্লোর 1কে আমরা আমাদের থেকে টাকা দিয়ে দিব। কি বলো? আমরা তো এর বেশি তার জন্য কিছু করতে পারবো না, তাই না? তবে যতটুক পারি ততটুকুই না হয় করব। তো তারপর যখন তারা শো থেকে যাওয়ার জন্য বেরিয়ে যায়, তখন আবারও ফ্লোর 1 তাদের দিকে বন্দুক তাক করে আর তাদের সবাইকে আটকায়। আর ফ্লোর 2কে দড়ি দিয়ে বলে চুপচাপ নিজেদেরকে বেঁধে নিতে, কারণ সে চায় না এই শো কখনো শেষ হোক। তার প্রয়োজন এখানে থাকা, তাই সে থাকবে। তখন তারা সবাই অনেক বুঝায় তাকে যেন সে নিজের হুঁশে ফিরে আসে। কিন্তু ফ্লোর 1 তো এখন একদম পাগল পাগল হয়ে গেছে। তার মাথায় আর কোনো কিছুই কাজ করে না। সে এই গেমে থাকবে, এটাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারপর তাদেরকে এইভাবে দেখে হাসতে থাকে ফ্লোর 8। এখানে আসলে তাদের সবারই অতীত ছিল খুবই খারাপ, সেই জন্যই তারা আজ এখানে। তাদের অতীতে কোনো না কোনোভাবে কষ্ট তো তারা পেয়েছেই, তাই তারা আজ এই পরিবেশে আছে। সবাই তাদের খারাপ অবস্থা থেকে একটু ভালো অবস্থায় আসতেই এই গেমে এসেছিল, তবে আজ সবাই তারা এই নিয়ে পস্তাচ্ছে। তো যাই হোক, এরপর দেখা যায় ফ্লোর 1 এখন তার জোকারের কাজে ফিরে আসে। সে তাদের সামনে সেই রকম করেই সাজে আর বড় ঝুঁকি নিয়ে স্টান্ট করতে থাকে। সে একটা রশির উপর হাঁটতে শুরু করে। তখন নিচ থেকে সবাই তাকে মানা করছিল যেন সে এইরকম পাগলামি করা বন্ধ করে, না হলে যে কোনো সময় তার সাথে খারাপ কিছু হতে পারে। কিন্তু সে তো কারো কোনো কথাই পাত্তা দেয় না আর নিজের মতো করেই তার স্টান্ট করতে থাকে। তারপর এই রশির মধ্যেই লাফাতে থাকে এবং একটা সময় পর সে একটা লাইটে ধরে আর তখনই নিচে পড়ে আগুন লেগে যায়। তখন কোনো মতে ফ্লোর 3 আর ফ্লোর 7 তাদের হাতের বাঁধন খুলে আগুন নিভায়। এরপর বাকিরাও বাঁধন খুলে চলে আসে। ফ্লোর 5 তো কান্নাকাটি শুরু করে দেয় আর বলে তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এখনই নিয়ে যাওয়া না গেলে তাকে বাঁচানো সম্ভব না। তখন ফ্লোর 2 যায় দরজা খুলতে, কিন্তু সে দেখে দরজা তো খোলে না। এখন কি তাহলে ফ্লোর 1-এর মৃত্যুর অপেক্ষায় থাকবে তারা? ওইদিকে তাদের জীবন মরণের সময় দেখে বাকিরা হয়তো বাইরে বেশ মজায় ছিল, তাই দেখা যায় তাদের সময় বাড়িয়ে দেওয়া হয়। এবার ফ্লোর 3 আর কোনো উপায় না পেয়ে একটা বন্দুক দিয়ে যেখানে যেখানে সিসি ক্যামেরা আছে সেই সবগুলো নষ্ট করে দেয়, যেন তাদেরকে শোতে আর কেউ দেখতে না পায়, আর সময় 0 করে দেয় আর তাদেরকে এখান থেকে মুক্তি দেয়। এবং হয়ও তেমন, সময় হয়ে যায় একদম 0 আর এই শোটাও শেষ হয়। তারপর ফ্লোর 1 সবার কাছে ক্ষমা চায় যে সে আসলে অনেক লোভী হয়ে গিয়েছিল, তাই তার আজ এই অবস্থা। আর সে তার মেয়ের কাছেও মনে মনে ক্ষমা চায়। হয়তো ফ্লোর 1 এখন বুঝতে পেরেছে তার সময় ঘনিয়ে এসেছে। তারপর শেষবারের মতো আবারও সে সবার কাছে ক্ষমা চেয়ে মারা যায়। সবাই তো তখন ফ্লোর 1-এর মৃত্যুতে খুবই ভেঙে পড়ে, অনেক কান্নাকাটি করতে থাকে তার জন্য। সে যতই লোভী হোক, তাদের সাথে সে তার বন্ধুত্ব সব সময় ঠিক রেখেছিল। তো তারপর বাইরে আসে ফ্লোর 3 আর দেখা যায় সেখানে অনেক মানুষ হাততালি দিচ্ছে। এরপর সেখানে সে একটা চিঠি পায় যেখানে লেখা ছিল সে এই শো জিতেছে আর তার প্রাইজ মানি তার ব্যাংকে দেওয়া হবে। ফ্লোর 3-এর তো এটা দেখে অনেক খুশি হওয়ার কথা, কিন্তু সে কেন যেন খুশি হয়েও হতে পারছিল না, কারণ এর পেছনে কত মারপিট, কত খারাপ কথাবার্তা আর কত খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে সেটা তো একমাত্র সেই জানে। এরপর স্ক্রিনে দেখা যায় শো শেষ। এরপর কেটে যায় আরো 2 থেকে 2.5 মাস। ফ্লোর 3 বলে আমি এখনো ট্রমায় আছি ফ্লোর 1-এর মৃত্যুর জন্য। অনেক চেষ্টা করছি নিজের স্বাভাবিক জীবনে ফিরে যেতে, কিন্তু কিছুতেই পারছি না। বারবারই ফ্লোর 1-এর কথা মনে পড়ে যায় আমার। তারপর সে ভাবে তাদের সাথে আবারও কবে দেখা হবে, আর সে কি করবে দেখা হলে। এরপর দৃশ্য আসে সেপ্টেম্বর 21, 2024 সালে, যেখানে দেখা যায় ফ্লোর 1-এর ছবির সামনে শ্রদ্ধা দিতে আসে সবাই। সেখানে তারা একসাথেই খেতে বসে 4 জন। ফ্লোর 3 বলে আমি খুঁজে বের করেছি ফ্লোর 1-এর পরিবারকে। ফ্লোর 5 বলে কিভাবে করলে? ফ্লোর 3 বলে আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি তার ফিউনারেলের অনুষ্ঠান করার জন্য। আমি তার স্ত্রীর সাথে দেখা করে জানলাম কেউ একজন তাকে জীবনভর চলার মতো টাকা দিয়ে গিয়েছে। তখন ফ্লোর 5-এরা সবাই বলে নিশ্চিত তাহলে এটা ফ্লোর 7 হবে, সেই এই কাজ করেছে আর বলতে হবে না। তারা তখন খুব খুশি হয় যে অন্তত ফ্লোর 1-এর পরিবারের কাছে কিছু পৌঁছে গিয়েছে, কারণ তার মেয়ের আসলে
একটা রেয়ার ডিজিজ ছিল, এই জন্যই সে যে কোনোভাবে টাকা জোগাড় করতে চাইছিল। তবে সে না পারলেও তার পরিবারের কাছে ঠিকই টাকা পৌঁছে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো তারপর সেখানে ফ্লোর 6-এর পক্ষ থেকেও ফুল আসে, আর ফ্লোর 3 ভাবে হয়তো ফ্লোর 7 পাঠিয়েছে এটা। তারপর তারা দেখে নিউজ এসেছে ফ্লোর 8 ছিল একজন আর্টিস্ট, সে ছবি আঁকত, আর সম্প্রতি সে একটা আর্ট গ্যালারিকে জ্বালিয়ে দিয়েছে, যার জন্য তাকে প্রচুর টাকা জরিমানা দিতে হয়, আর তাকে গ্রেফতারও করা হয়। তারা তো এটা শুনে একটু শকটি হয় যে ফ্লোর 8 একজন এত নামকরা আর্টিস্ট ছিল। ফ্লোর 4 তখন বলে, আমি জানতাম তার শেষটা এরকমই হবে, কারণ সে অনেক টাকা পয়সা আর ক্ষমতার অধিকারী হয়ে একদম বিগড়ে গিয়েছিল। যাই হোক, তারপর তারা এখানে কিছুক্ষণ কথা বলার পর যার যার জীবনে ফিরে যায়, আর সব শেষে দেখা যায় ফ্লোর 7 অর্থাৎ মিস্টার ইউ এর উপর একটা বই লিখেছে, যা একজন পড়ে রিভিউ দেয় আর বলে, আমার তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচেছে। খুবই দারুণ একটা স্টোরি ছিল। তবে আমাকে একটু এটা বলো তো, এখানে আপার ফ্লোরে যারা ছিল তাদের সবার ব্যাপারে সবকিছু বলা নেই কেন? তখন মিস্টার ইউ জানায়, আমার মনে হয় অডিয়েন্স তাদের ব্যাপারে জানতে খুব একটা আগ্রহী না, আর তারা যা যা করেছিল তার জন্য তো তাদের শাস্তিই প্রাপ্য, কেউই তাদের খুব একটা ভালো চায় না। তবে আমি এখনো চিন্তা করছি পরবর্তীতে তাদের সম্পর্কে কিছু লেখা যায় কিনা। তখন মিস্টার ইউ এর সাথে থাকা লোকটা বলে, তবে আমার একটা কোশ্চেন ছিল, তুমি আবার এই শো এর পার্ট ছিলে না তো? তুমি কি এই শো করেছো নাকি? মিস্টার ইউ বলে, আরে না না, আমি কেন পার্ট হব, এটা তো শুধুমাত্রই একটা কল্পনা। তবে তাকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে এটা শুধুমাত্রই তার কল্পনা, হতে পারে সে সত্যি এরকম কোনো শোতে অ্যাটেন্ড করেছিল, তবে এখনই সে সেটা রিভিল করতে চাচ্ছে না। তখন ওই লোকটা বলে, আচ্ছা যাই হোক, এই গল্পটা তো আমার বেশ ভালো লেগেছে, তবে আমি কিন্তু সিজন 2 এর জন্য অপেক্ষা করছি, সেটা আসবে তো? তখন মিস্টার ইউ বলে, হ্যাঁ অবশ্যই আসবে। তো এরপরেই তারা এখানে আরো গল্প করে আর ড্রিঙ্ক করে, এবং এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তবে শেষে কিন্তু এর সেকেন্ড সিজন আসার একটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছে, আর সেখানেই হয়তো আমরা উপরের ফ্লোরে যারা ছিল তাদের সম্পর্কে ডিটেলস জানতে পারবো। আর এই পুরো গল্পটাই কি মিস্টার উয়ের শুধু কল্পনা, নাকি সেও এই গেমে পার্টিসিপেট করেছিল? এই সব প্রশ্নের উত্তরই হয়তো এর সেকেন্ড সিজনেই রিভিল করা হবে। তো যখনই এর সেকেন্ড সিজন আসবে আমি তখনই সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, এই পুরো গল্পটা দেখে আমার এটাই মনে হয়েছে, প্রত্যেকের জীবনে যেমন চড়াই উতরাই থাকে, ধনী গরিব মানুষের মধ্যে ভেদাভেদ থাকে, সেই সবই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। আর ক্ষমতার অপব্যবহার করলেও বা কি হয়, সেটাই হয়তো তুলে ধরা হয়েছে একটা গেমের মাধ্যমে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।